তো অনেকে আবার এই যে 100 টাকা 400 টাকায় কোর্স সেল করতেছে। সবাই এসে $5 ভিডিও এডিট করে দেয়, সবাই এসে $10 ভিডিও এডিট করে দেয়। যে জব পাওয়ার জন্য লাইক সিভিতে অনেক কিছু লিখে রাখে। এখানে রিকোয়ারমেন্ট ছিল যে প্রিমিয়ার প্রো অথবা দাভিঞ্চি রিজলভ ইউজ করতে হবে। হি ইজ ইউজিং ক্যাপকাট ফর দা ভিডিও এডিটিং। রিমোট হায়ার করার চেষ্টা করতাম, আর কাউকে প্রজেক্ট দিতাম, তখনই কারো দাদা দাদি নানা নানি মারা যেত। ক্লায়েন্টের দৈরা করতে পারবেন যে একবার না করছো স্কিল লিগা তো নিতে হবে, দাম করছো না নিতে হবে। তোমাদের এখানে এত বেশি কেন? তোমরা কি এখানে স্ক্যাম করতেছো? স্ক্যাম করা কিন্তু ভালো না। অফিস নিলে আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার এক্সট্রা কস্টিং চলে আসতেছে মান্থলি। অ্যাকচুয়ালি প্রফিট তো হবে না, ওটা ফার্স্ট বার্ন হয়ে যায়। আমাকে ক্লায়েন্ট দেন, ক্লায়েন্ট পাইলেই লাইফ জিঙ্গেলালা। যাদের চিন্তা ভাবনা যে আমার লাইফের গোলই বিদেশ চলে যাওয়া, লাইফের এন্ড গোল, এই চিন্তা ভাবনাটা আমার ভাইয়া ফেলা। দেশে বৈশাও আসলে বিদেশি ডলার ইউরো সব কামানো সম্ভব, জাস্ট রাইট ট্যালেন্ট প্রয়োজন। যদি কেউ এই জিনিসটা আমাদেরকে আগে বলতো যে জিনিসটা এমনি করে করা উচিত, এমনি করে করো, তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য আরো ফাস্ট হয়ে যেত। Hey, what's up guys? Welcome to our first podcast on YouTube. So হচ্ছে অনেকদিন ধরে বিজনেস কন্টেন্ট বানাচ্ছি আমরা, অ্যান্ড হচ্ছে ফাইনালি অনেক অ্যামেজিং পিপলদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। সো আই থট why not just start a podcast and just talk about our journey, what we did, how we managed to get here from our like past and everything else. আজকে আমাদের এখানে দুইজন গেস্ট আছে, খুবই অ্যামেজিং দুইজন পিপল। একজন হচ্ছে ইস্তিয়াক ভাই, অনেকে নাম মোস্ট প্রবলি অনেকেই চিনেন। ইস্তিয়াক ভাই হচ্ছে আমাদের ফাইবারের টপ পেডেড সেলার অ্যান্ড হচ্ছে খুবই জোস একজন মানুষ। অ্যান্ড হচ্ছে আমাদের সাথে আরেকজন আছেন, সেটা হচ্ছে নিয়ম ভাই। সো উনি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড 3D মডেলিং অর 3D অ্যানিমেশন এজেন্সি ওনার। সো হচ্ছে ভাই, আপনারা যদি আপনাদের পরিচয় দিতেন একটু, মানে জাস্ট ক্লিয়ার নর্মালি হচ্ছে ইন্ট্রো দিতেন, আপনাদের কি করেন, কিভাবে স্টার্ট করছেন। So thank you Shahriar bhai for having me here. So I'm Istiak Ahmed. I'm a top rated seller on Fiverr. আমি 2021 সাল থেকে ভিডিও এডিটিং এর সাথে যুক্ত আছি। ওইখান থেকেই প্রথমে আমি ফেসবুক বা অন্যান্য লোকাল মার্কেট প্লেসে কাজ করতাম, আর আমার নিজের কিছু ব্লগ বা নিজে কিছু শুট করতাম, ওগুলাই এডিট করতাম, এডিট করে ইউটিউবে ছাড়তাম। একটা সময় যখন ফেসবুকে জানতে পারলাম যে এক একজন পোস্ট দিতেছে যে ভিডিও এডিটর লাগবে, যে আমার ভিডিও এডিটর লাগবে, কেউ ভিডিও এডিট করে দিতে পারবে কিনা। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা দিয়ে কাজও করা যায়। তো 2021 সাল থেকেই লোকাল মার্কেট প্লেসে কাজ করা, আর তারপরে 2023 সালের পর থেকে ফাইবারের জার্নিটা শুরু। আর ফাইবারের জার্নি শুরুর পর থেকে খুব দ্রুতই আমার কিছু টিমমেটদের সাথে একসাথে কাজ করে টপ রেটেড সেলার হওয়া। এই তো, এই ছিল আমার শর্ট ইন্ট্রো। এরপরে নিয়ম ভাইয়ের কাছে চলে যাই আমরা। First of all, I'd like to thank Shahriar Nasir for inviting me into this amazing podcast. আমি 2016 থেকে বা 2015 থেকে বিভিন্ন ধরনের ভিডিওস গুলা মেক করতাম, শখের বসে ওয়ান কাইন্ড অফ। তো দেন স্লোলি হচ্ছে আমি দেখলাম যে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা যায়। দেন আস্তে আস্তে ইউটিউবিং এর ইচ্ছা জাগলো। দেন ইউটিউবে কিছুদিন কন্টেন্ট বানাইলাম। দেন দেখলাম যে আসলে কন্টেন্ট বানাইতে বানাইতে এক সময় দেখলাম যে এক ভাইয়ের কাজ আসলো ভার্সিটিতে, এক বড় ভাইয়ের। তো তখন দেখলাম যে আসলে না, এই ভিডিও এডিটিং করে এখানে টাকা আসলে ইনকাম করা যায়। এমনকি মাঝখানে আমি রবি এক্সিয়েটা লিমিটেড, যেটাকে রবি বলে, দেন হচ্ছে গ্রামীণ ফোন জিপি, এখানে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ভিডিও এডিটর হিসেবে মোশন গ্রাফিক্স আর্টিস্ট হিসেবে এখানে বিভিন্ন কন্টেন্ট গুলা বানাই দিতাম ফর দেয়ার মার্কেটিং পারপাসেস। দেন বিভিন্ন ফ্রেন্ডসদের সাথে একটু সাজেশনস নিয়ে বা একটু পরামর্শ করে দেন দেখলাম যে না, ফাইবার, আপওয়ার্ক এগুলোতে অ্যাকাউন্ট করলে কাজ করা যায়। দেন যেভাবে সেই কাজ, তখন আমি অ্যাকচুয়ালি ফাইবার একটা অ্যাকাউন্ট খুলি আর একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি। সো দেন আপওয়ার্ক থেকে আমার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট গুলো আসতে শুরু করে। দেন তারপর থেকে আর কি মেইনলি আমি এজেন্সিতে একটু ফোকাস করি। দেন হচ্ছে আমরা ওইখান থেকে আর কি ফার্দার এই পর্যন্ত আজকে আসা আর কি। সো নাইস, আমাদের সবার জার্নিটাই আসলে এইভাবে করে শুরু হয়েছে, ছোট একটা চিন্তা যে আমরা এরকম কিছু করব। দেন হচ্ছে তো প্রতিবন্ধকতা প্লাস হচ্ছে আশেপাশের যে ম্যাট্রিক্স যেটাকে বলি আমরা, এই ম্যাট্রিক্সটা ভালো লাগে না, যেটা বাইরে আসার জন্যই কিছু না কিছু কোনোভাবে করে ফেলছে।
ওকে, সো ভাই আজকে হচ্ছে আমরা কিছু জিনিস আপনাদের পার্সপেক্টিভ থেকে হচ্ছে জানার ট্রাই করব। তো যদি আমরা ফার্স্ট জি, বলি অবশ্যই। তাহলে হচ্ছে যে আপনি তো ফাইবারে টপ রেটেড হয়ে গেছেন এখন। তো হ্যাঁ, আগে জাস্ট এটুকু বলেন যে আপনার টপ রেটেড হওয়ার এক্সপিরিয়েন্সটা কি, মানে হচ্ছে ফিলিংসটা কেমন, যে বাংলাদেশে কিন্তু খুব বেশি টপ রেটেড নাই, আমি যতদূর জানি রাফায়েত ভাইয়া আপনি আর কেউ কি আছেন মোস্ট প্রবাবলি, আছে আরো অনেকেই আছে। বাট তারা আর এইভাবে ভিডিও করে হচ্ছে মোস্ট প্রবাবলি আসে না ভিডিও এডিটিং এ। ভিডিও এডিটিং এ আরো কিছু আছে, খুব বেশি নাই আর কি। আমার রাফাত ভাই আছে, আমি আছি, আর হয়তোবা 3-4 জন আছে। তো ভাই আপনি যদি বলেন যে হচ্ছে এই যে ওয়ান অফ দ্য বেস্ট টপ রেটেড মানে তো ওয়ান অফ দ্য বেস্ট ফাইবারে, সো তাও ভিডিও এডিটিং নিশ্চয়ই খুব একজন নেই, তার মধ্যে একজন হতে মানে হয়ে আপনার ফিলিংসটা কেমন যখন ফার্স্ট হচ্ছে টপ রেটেড হয়েছিলেন, তখন হচ্ছে আপনার মানে ইয়েটা কেমন ছিল? আচ্ছা, এক্সপেরিয়েন্সটা অবশ্যই ভালো, বাট এটা শুরু থেকে শুরু করতে হবে। যেমন যখন আমি ফাইবারে শুরু করছিলাম, মোস্ট প্রবাবলি 2022 সাল থেকে হইলো ফাইবারে অ্যাকাউন্ট করা। ওই সময় থেকে চেষ্টা করতেছিলাম ফাইবারে কিছু একটা করার, বাট হয়ে ওঠে নাই। ওই সময় কম্পিটিশনটা অনেক বেশি ছিল। সবাই কোভিড এর পর পর মানে যখন দেখতে পারলো যে কোভিডে ফ্রিল্যান্সিংও করা যায়, সবাই 2022 সালের দিকে ঝাঁপ দিতেছিল যে যে যা পারে, যে স্কিল পারে সেটা নিয়ে কাজ করার জন্য। তো ওইটা খুব মার্কেট ওই সময় অনেক বেশি স্যাচুরেটেড ছিল। আর ওই সময় আমি জয়েন করছি ফাইবারে। প্রথম ক্লায়েন্ট যখন আমি পাই, সেইটা ছিল আমার সবচেয়ে ভালো অনুভূতি। কারণ আমার তখন মনে হইতেছিল যে এখন কিছু একটা হবে, কিছু একটা হয়তোবা এখন হবে। দুঃখজনক ভাবে কিছুই হয় নাই। একটা বছর প্রথম ক্লায়েন্ট পাওয়ার পরেও প্রায় 1 বছর তেমন কোনো রেজাল্টই পাই নাই। এরপরে আমি একটা আউটরিচ করে একটা ক্লায়েন্ট পাই, ক্লায়েন্টের পরে ফাইবারে নিয়ে আসি। তো ওইটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। তো ওই ক্লায়েন্টটি ভালো ফিডব্যাক দেওয়ার কারণে, কারণেই আমার ফাইবার আমাকে আরো বেশি পুশ করে। আর ওইখান থেকেই লেভেল 1 যখন পাইছি, তখন মানে খুব অনেক ভালো লাগে কাজ করতেছিল। যে আসলে আমি একটা সময় যাদের ফলো করতাম, যে লেভেল 1 যাদের গিগ রিসার্চ করতাম, তো ওই পজিশনটায় এখন আমি নিজে। তো জিনিসটা আমার কাছে মানে অনেক বেশি আনন্দদায়ক ছিল। তো মনে মনে ভাবতাম হয়তোবা লেভেল 2 হইলে আরেকটু বেশি ভালো লাগবে। তো লেভেল 2 দেখলাম যে মানে খুব বেশি একটা সময় লাগে নাই, কারণ যখন একবার ফাইবারে ওয়ার্ডারের ফ্লোটা আসা শুরু করে আর ভালো কাজ দিতে পারেন, তখন ওই ওয়ার্ডার আসতেই থাকে। আর প্রথম ওয়ার্ডার গুলাই সবচেয়ে কষ্টের, এরপরে অর্ডার আসলে আসতেই থাকে, এরকম একটা বিষয়, যদি আপনি ভালো কাজ দিতে পারেন। লেভেল 2 পাওয়ার পরে আমার হয়তো 25 দিন লাগছিল টপ রেটারে যেতে। তো আমি মানে একদমই এক্সপেক্ট করি নাই, কারণ অনেকে লেভেল 2 তে ঝুলে আসছিল। আমার জাস্ট কত তখন 100 অর্ডার কমপ্লিট হয়েছিল, মানে 100 রিভিউ আসছিল, অর্ডার একটু বেশি কমপ্লিট হয়েছিল। তখন এক্সপেক্ট করার কথা না, কারণ এক একজন 500-600 রিভিউ নিয়ে বসে আছে, তাদের প্রোফাইলে রিভিউ করতেছে না, কারণ এত ভালো ভালো রিভিউ নিয়ে বসে আছে, তো সেইখানেই হইতে পারতেছে না। আমি কেন হবো? 400 রিভিউ দিয়ে বসে আছি, টপ রেটেড দিচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই জিনিসটাই মনে করতাম। তো আমি অনেকের সাথে কনসাল্ট করলাম, একটু মন খারাপ ছিল আমার যে আসলে হয়তো টপ রেটেড কখনো পাওয়া হবে না, কারণ এই যত ভালোই করি টপ রেটেড হয়তো আমার কোনো দিবে না। হঠাৎ একটা ফাইবারের নোটিফিকেশন আসছে, ভাবছি ক্লায়েন্ট, তো ধরে দেখলাম যে ইউ আর নাও টপ রেটেড। আমি লাইক স্পিচলেস, আমি টপ রেটেড, মানে একদম পুরো স্পিচলেস ছিলাম। ওই সময়টা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। ওকে, সো আমরা যদি নিয়ম ভাইয়ের কাছে আসি, ভাই আপনি কি একটা কথা বলতে পারবেন যে হচ্ছে বাংলাদেশে এখন আপনি দেখতেছেন যে সবাই হচ্ছে শুধু হচ্ছে ভিডিও এডিটিং কোর্স সেল করতেছে, এত এত স্টুডেন্ট বেরোচ্ছে, এত ইয়ে হচ্ছে, সব শুধু ভিডিও এডিটিং, বাট এই যে 3D মডেল অ্যানিমেশন বা 3D ভিএফএক্স, এই লাইনটায় বাংলাদেশে খুব কম মানুষই যায়। সো কি মনে করে আপনি এই যে এই ডিফারেন্ট এই ক্রিয়েটিভ সেক্টরটা চুজ করলেন? এন্ড আচ্ছা, আমারও জানার ইচ্ছা অনেক। ভালোই একটা মানে স্টোরি আছে। লাইক ফার্স্ট অফ অল প্রিভিয়াসলি যেটা আমি অ্যাড্রেস করলাম, লাইক করোনা কোভিড এর পর লাইক অনলাইনে কাজটা শুরু করলাম, তখন হচ্ছে দেখলাম যে লাইক ভিডিও এডিটিং করতেছি, তো দ্যাটস গুড, বাট কিছু 3D কাজও আসা শুরু করলো টুকটাক। দেন হচ্ছে আমার আর একটা লাইক টিম মেম্বার ছিল, তো তাকে হচ্ছে কিছু 3D কাজ আর কি দিছিলাম যে তুমি করো ওখান থেকে।
তো লাইক সামহাউ এটা প্রপারলি ডেলিভারি পাই নাই বা যা এক্সপেকটেশন ছিল ওর যে আসলে পাই নাই। তো দেন আমি চিন্তা করলাম যে ভিডিও এডিটিং এ তো অনেক কম্পিটিশন ইজ টু মাচ হাই, সো হোয়াই ডোন্ট আই ট্রাই লাইক চিডিং। সো তারপর থেকে মেইনলি এই কম্পিটিশনে দেখলাম যে লাইক অনেকে আবার এই যে 100 টাকা 400 টাকায় কোর্স সেল করতেছে। হ্যাঁ, মানে খুবই ভয়াবহ একটা অবস্থা। এখনো আছে ভাই, এখনো আছে এটা। স্টুডেন্ট করে ফেলছে মানে ভিডিও এডিটরস দিয়ে। আর হচ্ছে সবাই করে কি লাইক কম প্রাইসে কাজ করে লাইক মার্কেটটা মানে নষ্ট করে। কারণ নতুন যারা নিয়ে ভিউয়ার্স হওয়ার চেষ্টা করে লাইক যত কমে কাজ করে দিয়ে আমি একটা ক্লায়েন্ট অনবোর্ড করবো, ওইটা করতে গিয়ে ওরা কি করতেছে লাইক ভ্যালুটা অনেক নষ্ট করে ফেলছে। এই প্রফেশনটাকে একটু লাইক মানে অ্যাডাপ্ট করতে পারতেছিলাম না। দেন আমি ডিফারেন্ট একটা পাথ সুইচ করলাম। আমার একটা প্রবলেম আছে লাইক দিস, লাইক একটা প্রফেশন বা কোনো একটা জিনিস নিয়ে বেশি দিন কাজ করতে ইচ্ছা করে না। লাইক আই এম অলওয়েজ লাইক নিউ স্টাফ ট্রাই করতে মানে ভালো লাগে। যেমন এখন আমি হচ্ছে অ্যানিমেশন থেকে আবার আমরা গেম ডেভেলপমেন্টে যাচ্ছি। হ্যাঁ, সো লাইক সুইচ করতেছি, আবার অ্যানিমেশন টিম থাকবে স্টিল, বাট আমরা আবার গেম ডেভেলপমেন্ট করতেছি। আপনি এমন জায়গায় হাত দিতেছেন যেসব জায়গায় হচ্ছে কম্পিটিশন নাই বলতে গেলে বাংলাদেশে। হ্যাঁ, ওইটাই বললে তো একদম হাই এন্ডের জায়গায় সুইচ হাই এন্ডের করতেছে জায়গায় একদম। এই জন্য মেইনলি এই ইন্ডাস্ট্রিতে আসে। আর আমার ছোটবেলা থেকে আমার গেমের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। ভার্সিটিতে আমি অ্যাডমিট হয়ে লাইক গেম ডেভেলপমেন্ট করবো এই জন্য সিএসসি তে, বাট ওইখানে গিয়ে দেখলাম যে আসলে গেম ডেভেলপমেন্টে কিছু শেখায় না। দেন কোডিং থেকে আমি বের হয়ে হচ্ছে আমি ভিডিও এডিটিং এর ওদিকে চলে গেছি। সো এই হচ্ছে টোটাল একটা রোলার কোস্টারের মতো জার্নি। স্টিল সামনে আরো আশা করি পরে আছে ভেঞ্চার হবে আর কি। সো ভাই, এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মোস্টলি যারাই হচ্ছে নতুন স্টুডেন্ট বের হয়েছে আর কি, ভার্সিটি বের হয়েছে, তাদের হচ্ছে বেশিরভাগ মানুষই এখন জবের থেকে হচ্ছে একটা উদ্যোক্তা হইতে অথবা হচ্ছে লাইক নিজেদের একটা স্টার্ট আপ বা নিজেরা ফাউন্ডার মাইন্ডসেটে হচ্ছে বের হচ্ছে। তাদের হচ্ছে এজেন্সি করার খুবই একটা ইচ্ছা। হ্যাঁ, সো এখন হচ্ছে আপনারা তো সবাই হচ্ছে এখানে আমরা যারা সবাই তো মোটামুটি এজেন্সি ওনার। সোলো কাজ করার থেকে আপনারা যখন হচ্ছে এজেন্সিতে সুইচ করছেন অথবা হচ্ছে টিমের সাথে টিম ওয়াইজ কাজ করা শুরু করছেন, সো এই জিনিসটা হচ্ছে কিভাবে করছেন বা এখানে হচ্ছে কি কি প্রবলেম ফেস করছেন, যদি শর্টলি জাস্ট একটু বলে দিতেন যারা হচ্ছে বেসিক্যালি নতুন শুরু করতে চায় তাদের জন্য। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। যে জিনিসটা আমি অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করছিলাম যখন আমি শুরু করতেছিলাম। তো বিষয়টা হচ্ছে আমি ফাইবারে কাজ শুরু করার আগে একটা এজেন্সির সাথে কাজ করতাম। তো ওইখানে মোটামুটি আমার ভালো কাজই পাইতাম। তখনও কাউকে হায়ার করতে বা আমার সাথে কাউকে নিতে ভয় পাইতাম যে আসলে এখন নেব এরপরে কি হবে, বা মানে একটা অনিশ্চয়তার মধ্যে থাকতাম। আমি এখন কি টিমমেট নেওয়া উচিত কি উচিত না, বা নিলে কি সেটা ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা। বাট একটা বিষয় হচ্ছে যে তখন যদি আমি টিমমেট নিতাম তাহলে আমার জন্য আরো অনেক বেশি ভালো হতো, আর আমি একটু বেশি দ্রুত আগাইতে পারতাম। সেটা কিরকম যে আমার আসলে যে পরিমাণ কাজ আমি তখন করতে পারতাম, তো আমার যদি একজন টিমমেট থাকতো তাহলে আমি আরো বেশি কাজ করতে পারতাম। তো আমি হয়তো বা তাকে দিয়ে যদি আমি ফুল কাজটা নাও করাইতাম, আমি যদি অর্ধেক কাজটা করাইতাম, তো তাইলেও আমি হয়তো যে সময়টায় 2টা প্রজেক্ট করতাম তখন আমি 4টা প্রজেক্ট করতে পারতাম, কারণ আমার একটা হেল্পিং হ্যান্ড আছে। তো এই ভয়টা কাজ করতে যে আমি এখন নেব এটা কি ম্যানেজ করতে পারবো কিনা, এই ভয়টা থেকে উঠে আসতে হবে। যদি স্যালারি বেসড নাও হয় তাহলে প্রজেক্ট বেসও হয় প্রথম অবস্থায়। তো সেইভাবে হলো টিম গঠন করা দরকার তখন যখন আপনার নিজের ক্যাপাবিলিটির বেশি কাজ আপনার কাছে আসতেছে। এরকম যখন হয় তখনই আসলে টিম বিল্ডিং এর দিকে যাওয়া দরকার। কিন্তু আপনার কাছে কাজই নাই, আপনি 1-2টা কাজ পান, আপনার নিজেরই ক্লায়েন্ট খুঁজতে অসুবিধা হয়ে যায়, আপনার নিজেরই কাজ পাইতে অসুবিধা হয়ে যায়। এই সময় ক্ষেত্রে টিম বিল্ড করাটা একদম অযৌক্তিক। যখন আপনি নিজে অ্যাটলিস্ট 1K মান্থ আপনি 1K USD আপনি আর্ন করতে পারবেন, তো এই সময়টা যে আসলে কাউকে হায়ার করা, মান্থলি বেসিস হোক বা প্রজেক্ট বেসিস হোক, যে কোনো ভাবে হায়ার করাটা মেক সেন্স করে। বাট এর আগে কাউকে হায়ার করাটা আসলে মেক সেন্স করে না, কারণ আপনি যেহেতু আপনার ব্যাকআপ মানি থাকতে হবে। কাউকে যদি আপনি হায়ার করেন সেক্ষেত্রে আপনার ব্যাকআপ মানি থাকতে হবে। এর পরবর্তীতে যখন এই সেম থিওরিতেই পরবর্তীতে যখন আপনি দুইজনের কাজ করেও হইতেছে না,
আপনার দুজনের ক্যাপাবিলিটির বেশি কাজ আপনার কাছে আসতেছে, তখন আপনি যে তৃতীয় জন হায়ার করেন, তৃতীয় জনের কাজে বেশি আসতেছে, তখন আপনি চতুর্থ জন হায়ার করেন। এইভাবে আসলে হায়ারিং প্রসেসটা সাজানোর দরকার বলে আমি মনে করি। ভেরি নাইস ইনসাইট ভাই। সো নিয়ম ভাই, আমরা তো জানি যে আপনি মোটামুটি হচ্ছে প্রায় 15-20 জনের মতো একজন মানে টিম অলরেডি আপনার ইন হাউস করতেছেন। সো আমরা হচ্ছে অনেকেই যারা স্টার্টিং করি তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অফিস নিতে চাই না, বা হচ্ছে অফিস নিলে আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার এক্সট্রা কস্টিং চলে আসতেছে মান্থলি, তারপরে হচ্ছে অফিস নিব আমি যে এখানে জিনিসগুলো মানে ওইভাবে করে আগাইতে পারবো কিনা বা জিনিসটা মেনটেন করতে পারবো কিনা, এই জিনিসটা একটা ভয় থাকে। সো আপনি তো মোটামুটি হিউজ একটা টিম চালাচ্ছেন অফিসে, সো এই ভয়টা তারা কিভাবে কাটাবে, অথবা এই জিনিসটা তারা হচ্ছে কিভাবে ডিসাইড করবে যে দিস ইজ দ্য রাইট টাইম টু টেক এ অফিস, আর এখন আমাদের হচ্ছে ইন হাউস টিম বিল্ড করা উচিত অথবা ইন হাউসে সব কিছু অপারেট করা উচিত? 2019 আমার একটা বিজনেস ছিল, সেটা আরেকটা ব্র্যান্ডের আন্ডার ছিল। তখন হচ্ছে পার্টনারশিপে আমাদের কাজ হচ্ছিল। তো আমাদের হচ্ছে যে পার্টনারশিপের অ্যাকাউন্ট ছিল, সো ওইখানে লাইক সিও ছিল আরেকজন। সো ও অফিস নিতে একটু লাইক ভয় পাচ্ছিল বা ভয় পেত আর কি। তো দেন আমি আমার নিজের এজেন্সি স্টার্ট করি সোলো ভাবে আর কি। দেন হচ্ছে তখন আমি দেখলাম যে লাইক আমার ভালোই মান্থলি কাজ আসতেছে, তখন আমি একা হচ্ছে আসলে জিনিসটা কভার আপ করতে পারতেছিলাম। দেন আমি রিয়েলাইজ করলাম যে না, আসলে আমার এখানে একটা টিম দরকার। কজ হচ্ছে আমি এতগুলো প্রজেক্ট, তারপর হচ্ছে এত জিনিসগুলো আমি একা আমি আসলে মেনটেন করতে পারবো। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমার কাজের ভলিউম অনুযায়ী দেন আমি আস্তে আস্তে টিমটা স্কেল আপ করছি। আবার মাঝে মাঝে মনে হয় লাইক ক্লায়েন্টের কারণে কিছু কারণে হয়তো আমার কিছু স্যাগও করতে হয়। অ্যান্ড আমি ওইটাই বলবো যে লাইক মিনিমাম $1,000 বা $2,000 নিচে যদি মান্থলি আর্নিং হয় তাহলে টিম নেওয়াটা অযৌক্তিক, বা হচ্ছে এটা মানিটা বার্ন হবে বিজনেসে। অ্যাকচুয়ালি প্রফিট তো হবে না, ওটা ফাস্ট বার্ন হয়ে যায়। সো এটা যদি স্লো বার্নও করা যায় দ্যাটস গুড, বাট বেশি ফাস্ট বার্ন হইলে তো আবার প্রবলেম। অলরাইট, সো ভাই আপনার কাছে আর একটা কোশ্চেন যেটাই টিম বিল্ডিং নিয়ে, সেটা হচ্ছে আপনার তো হচ্ছে যেই সেক্টরটা সেটা আগেই বললাম আমরা যে খুবই ডিফারেন্ট, লাইক 3D অ্যানিমেশন, ভিএফএক্স এগুলো। সো এগুলোর তো ট্যালেন্ট বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না ওইভাবে। সো আপনি এই যে টিম বিল্ডিংয়ের টাইমে এদেরকে খুঁজে পান কিভাবে, বা রাইট পিপল যে এরা, বা এদেরকে কিভাবে আপনি আপনার মতো করে বানান বা কি করেন, এটা এটা আসলে খুবই ডিফিকাল্ট রাইট ট্যালেন্ট পাওয়া, বিশেষ করে এই সেক্টরে। এন্ড আদার লাইক নরমাল ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স আর্টিস্ট ঠিক মতো পাওয়া যায় না সেখানে। তো এটা চিন্তা করা কি বলবো, একটা দুঃস্বপ্নবিলাসিতা। বিভিন্ন ধরনের প্রসেস আছে, লাইক ভিডিও এডিটিং এর জন্য এক ধরনের প্রসেস, প্লাস মোশন 3D এর জন্য আরেকটা প্রসেস। যেমন ভিডিও এডিটিং এর জন্য আমরা একটা 4 আওয়ার্স এর একটা এক্সট্রিম একটা এক্সাম নেই। সেই এক্সামে হচ্ছে একটা শর্টস ভিডিও আমরা বানাতে দিই, একটা র্যান্ডম একটা ইউটিউব থেকে ভিডিও নেই। দেন আন্ডার 60 সেকেন্ডস হচ্ছে ওই 4 আওয়ার্স এর মধ্যে তার একটা রিলস রেডি করতে হয় আর কি। সো সে যদি এডিটরটা যদি ফার্স্টের দিকে বেশি টাইম ওয়েস্ট করে ফেলে, দেন শেষের দিকে রিলস আর কমপ্লিট করতে পারবে না। সো একটা আন্ডার প্রেশার, আন্ডার সার্কামস্টেন্সে যে ওই এডিটররা কতটুকু ওই 4 ঘন্টায় একটা ভালো শর্ট রিল বানাইতে পারে, ওইটা তার আসলে ডিটারমাইন করে সে কতটুকু একটা বেটার এডিটর। তার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আন্ডার প্রেশারে কাজ করা এবং কি কম টাইমে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে তার কি একটা প্রপার আমরা ইভালুয়েশন করতে পারি। বাট এটা যেমন আমরা এডিটরের ক্ষেত্রে বা মোশন গ্রাফিক্স আর্টিস্টদের ক্ষেত্রে এটা বের করতে পারছি, বাট 3D এর ক্ষেত্রে এটা বের করা আরো টাফ করবো। সো এরকম আমাদের 3D এর একটা লং প্রসেস আছে। লাইক যারা ইন্টারেস্টেড, মোটামুটি আমরা একটা সিস্টেম চালু করছিলাম, 3 দিন বা 5 দিন টাইম দেওয়া হয় একজন 3D আর্টিস্টকে একটা কিছু স্পেসিফিক আমরা টাস্ক দিয়ে দিই। ওটা হচ্ছে লাইক বাসায় হচ্ছে ওরা করে 5 দিনের মাথায় হচ্ছে ফাইনাল ডেলিভারি সাবমিশনটা করে, আর ডে বাই ডে হচ্ছে রেগুলার আপডেট দিয়ে প্রোগ্রেস গুলো দিয়ে লাস্ট দিন 5 নাম্বার দিনের দিন হচ্ছে বা 4 নাম্বার দিনের দিন হচ্ছে ওরা একটা ফাইনাল একটা অ্যানিমেশন ডেলিভারি করে, ওইটা দিয়ে মোটামুটি আমরা রিভিলেট করে দিন হচ্ছে অনবোর্ড করি। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে আমাদের লাইকে আমরা ইন্টারনেটের মধ্যে হচ্ছে ট্রেন আপ করাই। আপনারা নিজেরাই হচ্ছে তাদেরকে ট্রেন করে আপনাদের মতো করে বানায়। আমাদের যে পাইপলাইন আছে ওই পাইপলাইনের অনুযায়ী অ্যালাইন করে ফেলি, দেন ওরা হচ্ছে আমাদের প্রোডাকশন রেডি হয়ে যায় আর কি। ওকে, জোস ভাই। আচ্ছা, সো আপনাদের দুইজনের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা যে হচ্ছে ইয়েটা মানে যে
দুজনই দুজনের হচ্ছে এটা শেয়ার করলেন যে হচ্ছে কীভাবে টিম বিল্ড করতেছেন বা করছেন বা করছেন। সো এই যে আপনার এই টিম বিল্ডের পুরো প্রসেসে এমন কি কোনো কিছু আছে যেটা হচ্ছে আপনাদের মনে হচ্ছে এই পর্যায়ে এসে যদি কেউ এই জিনিসটা আমাদেরকে আগে বলতো যে জিনিসটা এমনি করে করা উচিত, এমনি করে করো, তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য আরও কম পেইনফুল হইতো অথবা ফাস্ট হয়ে যেত? যদি আমার স্পেসিফিক্যালি মনে হয় যে আমার সবচেয়ে বেশি টাইম যেটাতে গেছে যে সেটা হলো যে আমি হায়ার, ওই একটু আগে যেটা বললাম যে আমি হায়ার করব কি করব না, এই একটা চিন্তার মধ্যে ছিলাম যে আসলে আমি বুঝতেছিলাম না যে এই জিনিসটা আমি এখন বুঝি যে আসলে কোন সময় হায়ার করা উচিত, কোন সময় কাকে হায়ার করা উচিত। তো এই জিনিসটা নিয়ে আমি বেশি সময় দিয়ে ফেলছি যে আসলে আমার এখন হায়ার করবো কিনা বা আর কিছুদিন পরে করবো কিনা, এই জিনিসটা নিয়ে আমি বেশি সময় দিয়ে ফেলছি। আর এই ট্যালেন্টটা কিভাবে পাইতে হয় বা কিভাবে অনবোর্ডিং প্রসেসটা কিভাবে সাজাইতে হয়, এই জিনিসগুলা এখনো আমি ফিগার আউট করার চেষ্টা করতেছি। বাট এখন যতটুকু ফিগার আউট করছি, একটা সময় এই জিনিসগুলো ধারণার বাইরে ছিল। তো মনে হয় যে এই জিনিসগুলো আসলে যদি কেউ কখনো বলতো বা এগুলো নিয়ে কেউ কথা বলতো, কোথাও জানতে পারতাম, তাহলে বিষয়গুলো আমার জন্য অনেক বেশি ইজিয়ার হইতো। সাপোজ যেমন আমরা যে একটু আগে যে প্রসেস গুলোর কথা বললাম, এক্সামের কথা বললাম, যে ক্যান্ডিডেট হায়ারিং প্রসেসের ক্ষেত্রে মানে অনেকে যেটা করে যে জব পাওয়ার জন্য লাইক সিভিতে অনেক কিছু লিখে রাখে ফার্স্ট অফ অল, তার ওই রিলেটেড কোনো লাইক নলেজ বা জ্ঞান আছে না, কিছু থাকে এটা আসলে মানে জাজ করা ভাই আমার মনে হয় আপনি, আমি, ইস্তিয়াক ভাই সবাই ফেস করছে এই জিনিসটা। সিভিতে সে সব বানাই ফেলছে করে, বাট কাজের বেলায় যখন মানে অ্যাকচুয়ালি কাজটা করতে দেয় সে তখন কিছুই করতে পারে না। তো এই ক্ষেত্রে মেইনলি ওই আমাদের এক্সাম সিস্টেমটা চালু করা, যে সিভিতে তোমার যাই থাকুক, তোমার একটা এক্সাম, একটা তোমার একটা নিজেকে প্রুভ করে দেন হচ্ছে ওই এন্ট্রি ব্যারিয়ারটা পার করে দেন আমরা ইন্টারভিউ প্রসেসে ডাকি। কিন্তু দেখলাম যে এত ইন্টারভিউ নিয়ে আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে যাচ্ছে, লাইক এত বেশি টাইম ওয়েস্ট হচ্ছে, তো ওটা আমরা হট করতে পারতেছিলাম না। দেন কি করলাম যে এডিটরের জন্য 4 ঘন্টার এক্সাম আর ওই 3D আর্টিস্টের জন্য 5 দিনের এক্সাম, দেন এক্সামে পাস করলে দেন আমরা ইন্টারভিউ প্রসেসে যাই। কজ হচ্ছে আমাদের টাইমটা অনেক সেভ হয়ে যেতেছে, কারণ এখান থেকে যারা হচ্ছে একটু দুর্বল বা যারা হচ্ছে লাইক আমাদের জন্য রাইট ফিট না, এখান থেকে অলরেডি অটো ফিল্টার আউট হয়ে যায়, দেন আবার ইন্টারভিউ প্রসেসটা আমাদের হয়। তো এই জিনিসটা যদি আমি আগে জানতাম যে একটা ক্যান্ডিডেট নেওয়ার ক্ষেত্রে অনেক বেটার হতো। আর এটা আমরা এক্সপ্লোর করার আদার পিছনে মানে কারণও আছে, যেমন একটা ক্যান্ডিডেটের কথা আমি এক্সাম্পল দিব, সে তার ওখানে লেখা ছিল লাইক সে অনেক কিছুই পারে, সে আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে ডাভিনচি রিজলভ সবই পারে আর কি। তো হচ্ছে ওকে আমরা হায়ার করি, তার মুখের কথা বা ইন্টারভিউ কনফিডেন্স দেখে মোটামুটি। দেন যখন আমরা কিছুদিন যাওয়ার পর হচ্ছে দেখলাম যে তার কাজের আউটপুট অনেক স্লো বা আউটপুট দিতে পারতেছে না, দেন আমরা ওকে ডিসকাশনে ডাকলাম যে আসলে কি প্রবলেম। তখন বললো যে একটু প্রবলেম হচ্ছে, মানে একটু স্লো, মানে বুঝতে প্রবলেম হচ্ছে বা এই টাইপের কিছু। তাকে আরো কিছু টাইম দেওয়া হলো। দেন গিয়ে দেখলাম যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল যে প্রিমিয়ার প্রো অথবা ডাভিনচি রিজলভ ইউজ করতে হবে, আদার্স কোনো টুলস না। বাট আমরা ডিসকভার করলাম লেটার যে দ্যাট হি ইজ ইউজিং ক্যাপকাট ফর দ্য ভিডিও এডিটিং। তো যাই হোক, তো ডিসকভার করলাম। দেন আবার বলার পর সে আবার ঠিক আছে এগ্রি হলো যে লাইক ডাভিনচি রিজলভ বা অথবা প্রিমিয়ার প্রোতে আর কি কাজ করবে। তো এই পর্যায়ে এরকম হচ্ছে চলতে থাকলো লাইক এজ লাইক চোর পুলিশ টাইপের খেলা। দেন হচ্ছে পরবর্তীতে আবার যখন আমরা প্রিমিয়ার প্রোতে বেসিক এডিট করার পর দেখি আবার ক্যাপকাট নিচ্ছে আর কি বা এই টাইপের। তো তখন হচ্ছে ওকে মিটিং এ আমরা ডাকলাম, আসলে আমাদের তো প্রফেশনাল একটা ওয়ার্ক ফ্লো, এখানে আসলে ক্যাপকাট আমরা আসলে ইউজ করি না, আমাদের একটা নির্দিষ্ট এসওপি বানানো আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটাতে আমাদের হচ্ছে কোন কোন টুলস আমরা কোন কাজে ইউজ করবো সবকিছু মোটামুটি ডিফাইন করা আর কি। সো এখানে রুলস এর বাইরে আর কি কেউ কাজ করে না। তখন হচ্ছে বলতেছে যে ক্যাপকাট একটু ইজিয়ার, প্রিমিয়ার প্রো রিজলভ একটু হার্ড। সো সে আমাকে আর কি এটা বলতেছে আর কি। তো তারপর আবার মাঝে মাঝে সে একটা এই মাসালাও দিল, একটু হুজুর টাইপের ছিল, দাড়িওয়ালা প্লাস টুপি পড়তো আর কি। সো আমাকে ওটা আমাদেরকে ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার আমাদেরকে মাসালা উল্টা দিল যে ভাই দেখেন ইসলাম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রায় 1400 বছর পর আবির্ভাব হয়েছে, তাই বললে ইসলাম ধর্ম পরে আসছে তার মানে এই না ইসলাম ধর্ম ইজ ভেরি ব্যাড, ইসলাম ধর্ম খুব খারাপ। হ্যাঁ, তো সে মেইনলি ক্যাপকাটের সাথে এই সফটওয়্যারগুলো কম্পেয়ার করতে রিজলভার সাথে সে কম্পেয়ার করতেছে উইথ ক্যাপকাট, যে ক্যাপকাট মানে এই না যে ক্যাপকাট খুবই খারাপ। আরে আল্লাহ, তার লজিক হলো এটা। দেন সে লজিকটা আমাদেরকে দিল, বাট আমি বললাম ঠিক আছে, মানে এর লজিক ইজ অথেন্টিক।
বাট আমাদের পাইপলাইনে তো ক্যাপকাট নাই, সো আমরা ক্যাপকাট মেইনলি ইউজ করি না, সো আমরা সামনে হয়তো ইউজ করবো না। দেন একটা শর্ট ভিডিও এডিট করতে দেওয়া হলো, দেন তাকে হচ্ছে শর্ট ভিডিও একটা ল্যান্ডস্কেপ 16:9 রেশিও 19:1080p আর কি। সো রিলস বানাচ্ছে এই পর্যন্ত 3-4 দিন টাইম লাগাইলো, নাকি ফাইনালি সে একটা রিলস রেডি করলো আর কি। দেন আমরা মানে আমাকে আমার রিভিউর জন্য পাঠাইছে, দেন আমরা ভিডিওটা দেখতেছি, আমি দেখতে দেখতে হঠাৎ করে লাইক ফোনে দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে আমি হচ্ছে এমন হয়ে গেলাম, ঠিক আছে। এমন হয়ে গেলাম কি কারণে, ওকে আমি যারা দিছিলাম 16:9 রেশিও, ও হচ্ছে যে 16:9 কে যে ক্রপ করে হরিজন্টাল করবে, ওটা না করে 16:9টাকেও 19 করে দিচ্ছে। রিলস দেখতে দেখতে হঠাৎ করে এমন হয়ে গেলাম, ঠিক আছে, ঠিক এমন এই রিয়াকশনটা আমার হয়েছে যে ভিডিও রোটেট হয়ে গেছে। তো এটা দেখার পর তো আমার আর কিছু বলার নাই। দেন ওকে মেনলি আবার মিটিং এ ডাকা হলো সেকেন্ড দফায়, যে আসলে হোয়াটস দা লাইক কি বলবো রিজন, এরকম এই ব্যাপারগুলো যে হইলো, উদ্ভট একটা রিলস পেলাম আমরা, এটা মানে প্রফেশনাল একজন এরকম রিলস এডিট করলে তো এইটা হবে না, এটা হচ্ছে একদম বিগিনার, একদম যে নিউ একদম এডিটিং শিখছে ও এরকম এডিটটা করবে, কারণ আপনি রোটেট করে দিবে। হ্যাঁ রোটেট করতে হবে, ওইটাই মানে বুঝে নেয় যে এটা আসলে রোটেট করতে হবে। হ্যাঁ দেন ওকে আসলে মেইনলি আমরা বললাম সত্য করে যে আসলে তুমি কি প্রফেশনাল এডিটর, মানে আমাকে ওপেনলি আমাদেরকে বলো, প্রমাণ দাও। দেন থলের বিড়ালটা বের হয়ে আসলো। ওর মানে যে ক্যান্ডিডেট ছিল ভিডিওটার, তার ব্যাকগ্রাউন্ড ছিল মেইনলি একটা ভিসা এজেন্সিতে সে কাজ করতো, ওইখানে আদম পাচার করতো, লাইক আদমশুমারি দেশের বাইরে মানুষ পাঠাইতো, ওর একটু মুখ চলতো একটু বেশি, মানে চাপা চলতো বেশি। তো ওইটা দিয়ে হচ্ছে বিভিন্ন কনফিডেন্স দেখে আমাদের সাথে ইন্টারভিউটা দিছে আর কি, যে সে খুব কনফিডেন্ট, সে খুব প্রফেশনাল ভিডিও এডিটর এন্ড লাইক, এটা হচ্ছে একটা রিজন গেল। সে ওইখানে একটু কথার মার্কেটিং এর লোক ছিল, তো এই জন্য একটু সে ওইরকম ভাবে আমাদের সাথে একটু কনফিডেন্ট দেখাইতে পারছে, এটা একটা গেল। দেন আর এডিটিং এর ব্যাপারে বললাম, তাহলে তুমি তো সিভি তো লেখছো লাইক ইউ আর এ প্রফেশনাল এডিটর এন্ড মোশন গ্রাফিক্স ডিজাইনার। তো তারপর বললো যে আমি আসলে ইউটিউব দেখে আসলে ওখানে গ্রাফিক ডিজাইনিং করতাম, আমি আসলে এখানে ইউটিউবে ভিডিও এডিটিং দেখলাম, টুকটাক গ্রাফকার দেখলাম, দেখে মনে হলো কনফিডেন্স আমি পারবো। আরে এরা কারা, কোত্থেকে এলো? কিন্তু এডিটিং করতে এসে আসলে আমি বুঝলাম যে না, এখানে আসলে আমি পারতেছি না, বা কারণ ও এডিটর জানে যে কোথায় কাট দিতে হবে সেটা জানে না, কিন্তু নর্মালি কাট সে জানে, জোড়া লাগানো জানে, ওইটা মনে করছে এটা করলে ভিডিও এডিটিং হয়ে যায়। কিন্তু একটা এডিটিং যে একটা লাইক লং টার্মের একটা জার্নি, যেমন আমি একটা এডিটিং করলাম, ক্রিয়েটিভ প্রসেস গেলে 2 বছর গেলে 3 বছর গেলে আমি আরো এক্সপার্ট ভিডিও এডিটিং হবো, আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, কোথায় কোন কম্পোজিশনে কি দিতে হবে সবকিছু আমার আস্তে আস্তে মানে হাতে আসবে। কিন্তু নতুন এডিটর মনে করে যে টুকটাক আমি জোড়া দিলাম, একটা ইন আউট দিলাম, দেন একটা লেয়ার দিলাম কালারের, সাউন্ড দিয়ে এক্সপোর্ট দিলাম, হয়ে গেল এডিটিং। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই যে একটা হ্যাসেল গেল, এই জিনিসটা যদি আমি আগে জানতাম যে ফিল্টারিং করা যাবে কিভাবে, তাহলে আমি এই হ্যাসেল গুলো হয়তো না, আবার 2-3 ঘন্টা করে যে আমরা ইন্টারভিউতে টাইম নষ্ট করছি সেটাও হয়তো না, ওয়েস্ট হইতো না। সাপোজ 50 জন যদি আমার ক্যান্ডিডেট থাকে, 1 ঘন্টা করে যদি হয় 50 ঘন্টা, সো 2-3 দিন 4-5 দিনের একটা প্রসেস। এবং খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে বাংলাদেশের সব ফ্রিল্যান্সার বলেন, এজেন্সি ফাউন্ডার বলেন, বা হচ্ছে যারাই বিজনেস স্টার্ট করতে চায়, সবারই একটাই প্রবলেম, ভাই ক্লায়েন্ট পাচ্ছি না, ক্লায়েন্ট নাই, আমাকে ক্লায়েন্ট দেন। সো এই যে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ব্যাপারটা, সো এটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো, যেহেতু আপনারা একজন এক্সপিরিয়েন্স মানুষ এখানে। সো যদি আমি বলি যে হচ্ছে ইস্তিয়াক ভাইয়ের কাছে যদি আসি, সো আপনার হচ্ছে ক্লায়েন্টের আপাতত মেইন সোর্সটা কি? আমার ক্লায়েন্টের মেইন সোর্স ফাইবার, এটা আমার আগের থেকে ছিল, আর এখনো ফাইবারই আমার মেইন সোর্স আছে। এছাড়া আউটসাইডও কিছু ক্লায়েন্ট আছে, বাট মেইন বিষয়টা হলো ফাইবারে। ওকে ভাই, সো যদি আমরা বলি যে ফাইবার তো হচ্ছে মনে করেন যে আপনার তো এখন হচ্ছে মেইন সোর্স ফাইবার, সো ফাইবার থেকে মোস্টলি সব ক্লায়েন্টরা আসতেছে। সো এই যে একটা ইসের উপরে ডিপেন্ড হয়ে যাওয়া যে ব্যাপারটা, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আপনার কাছে কি একটা কমফোর্ট জোন হয়ে গেছে, নাকি এখান থেকে বের হতে চাচ্ছেন, বা কি এটা নিয়ে আপনার ইয়েটা কি? আচ্ছা, এটা নিয়ে আসলে যে মিসকনসেপশনটা আছে সেটা নিয়ে আমি আগে কথা বলি, যে আসলে অনেকে ভয় পায় যে আসলে ফাইবার যদি কালকে চলে যায় তাহলে আমি কি করব, এই জিনিসটাই তো বলতে যেতেছেন, তাই না? কাইন্ড অফ এটাই।
হ্যাঁ, এই বিষয়টা আমি একটা জিনিস বলবো যে বিষয়টা হলো ফাইবার ইজ এ বিজনেস। লাইক ফাইবার একটা বিজনেস। আপনার একটা স্টল, আপনি একটা মার্কেট প্লেসে আপনার একটা স্টল দিচ্ছেন। এখন ফিজিক্যালি যদি আপনি কোথাও একটা স্টল দেন বা কোথাও একটা আপনার একটা দোকান দেন, তো সেক্ষেত্রে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে কালকে সেটাতে আগুন লেগে যাবে না বাংলাদেশের পরিস্থিতিতে? আবার দেখেন Nice একটা point উত্তরাতে কিছুদিন আগে একটা মার্কেট রিক্সাওয়ালারা ভেঙে ফেলছে। তো ওইখানে সিকিউর ছিল না, সবাই সিকিউর ছিল না, সবাই ওই মার্কেটের যে শোরুম গুলা ছিল সবগুলাই সিকিউর ছিল না, ভেঙে ফেলছে। আসলে বিজনেস একটা রিস্কের বিষয়, বিজনেস আসলে একটা রিস্কের বিষয়। আর ফাইবারটাকে আমি বিজনেস হিসেবে ট্রিট করি, ফাইবারটাকে জাস্ট হেলাফেলা করে ওরকম ভাবে আমি চিন্তা করি না। তো প্রত্যেকটা ক্লায়েন্ট ফাইবারে আমার যখন আসে তখন আমি তাদের ওইভাবেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এখন কারোর জন্য আমি অনেক ভালো কাজ করে দিলেও, কমিউনিকেশন তার কাছে ভালো করলেও তার কাছে ভালো লাগে না, সে একটা পোস্টে দিয়ে চলে যায়। তো বিষয়টা এরকম অনেক সময় হয়। এখন এই জিনিসটা তো আপনার ফিজিক্যাল বিজনেসও হয়। আপনি যদি একটা ফিজিক্যাল বিজনেস দেন, তো সেইখানেও তো আপনার এই জিনিসটা হইতে পারে। আপনি যত ভালো সার্ভিস দেন, যত ভালো কথা বলেন, তারপরে যে আপনার নামে দুইটা খারাপ কথা বলতে পারে, তাই না? এটা যত বড় বিজনেসই হোক না কেন, সেই বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো আমার এই ক্ষেত্রে একটা জিনিসই বলার যে এটা একটা বিজনেস। ফাইবারে আমি কাজ করতেছি, আমার সম্পূর্ণ ডিপেন্ড আমি ফাইবারের উপরে। এটা আমার একটা বিজনেস আমি যতদিন ভালোভাবে রান করতে পারবো আর সেই রুলস গুলা মাইনাস চলে রান করবো, ততদিন এই জিনিসটা ভালো চলবে। তো এখন ফাইবারে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো অনেকগুলাই আছে যেগুলোর কারণে ব্যান হয়। তো আমি এই জিনিসটা আগে সহজ ভাষায়, বিগিনারদের যারা এই জিনিসটা ভয় বেশি পায় তাদের আমি একটা সহজ ভাষায় বোঝাই। মনে করেন আপনার একটা শোরুম বসুন্ধরাতে আছে। তো বসুন্ধরাতে অবশ্যই একটা শোরুম থাকতে হলে আপনার কিছু কস্ট আছে, আপনার কস্টটা অনেক বেশি থাকে। আর বসুন্ধরাতে একটা শোরুম থাকলে তো আপনার কিছু নিয়ম কানুন অবশ্যই ওই মার্কেটের মাইনে চলতে হবে। আপনি বসুন্ধরা একটা শোরুম দিয়া আপনি তো ডাকতে পারবেন না, এই ভাই এদিকে আসেন, এরকম একটা বসুন্ধরায় আপনি ডাকতে পারবেন না। এই একটা মনে করেন সাপোজ এই একটা রুলস বসুন্ধরার। এখন আপনি যদি নিউ মার্কেটের দোকান রাখেন, নিউ মার্কেটে আপনার দোকানটা রাখতে হয়তো বা একটু কম খরচ, বসুন্ধরার তুলনায় একটু কম খরচ, আপনি ওখানে ডাকতে পারবেন। ক্লায়েন্টের দৈরা করতে পারবেন যে একবার না করছো স্কিল লেগা তোর নিতে হইব, দাম করছো না নিতে হইব তার। এই জিনিসগুলো হয় মানে নিউ মার্কেটে। আমি নিজে এক সময় এই জিনিসটা মানে এক্সপিরিয়েন্স করছি, এই জন্য বললাম এই জিনিসটা আপনি নিউ মার্কেটে করতে পারবেন কিন্তু বসুন্ধরা করতে পারবেন না। এখন সেম জিনিসটাই অ্যাপ্লাই হয় ফাইবারের উপরে। ফাইবার বলে যে তুমি কমিউনিকেশন আউটসাইডে করো না। এখন যদি আপনি কোনো কারণে ফাইবারে বলেন, ক্লায়েন্টে বলেন, এই গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার, আই উইল কন্টাক্ট দেয়ার, এই গিভ মি ইওর ইনস্টাগ্রাম, এরকম যদি বলেন যে জিনিসটা ফাইবারে না করা আছে, আপনি হয়তো বা প্রথমবার ধরা খাইলেন না, দ্বিতীয়বার ধরা খাইলেন না, যদি ধরা কখনো খান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাইবার ব্যান করে দেবে। লাইক এনি আদার মার্কেট প্লেস বা এনি আদার, আপনি যে কোনো জায়গায় করেন, রুলস না মানলে আপনাকে সেখান থেকে বাইর করে দেবে, এটাই স্বাভাবিক। এখন বিষয়টা হলো গিয়া অনেকে না জানা সত্ত্বেও অনেক ভুল হয়ে যায়। তো এটা কিছু করার নাই, এটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো বিজনেস হইতে পারে। বাট আপনি যদি রুলস মানেন, আপনি যদি ফাইবারে ঢোকার আগে, ফাইবারে কাজ করার আগে ওই রুলস গুলোর সম্বন্ধে ভালোভাবে জানা নেন, আপনি নিজে না জানেন, অন্য কারো কাছে যারা ফাইবারে ভালো করতেছে তাদের সাথে কথা বলে নেন, কনসাল্ট করে নেন, তাহলে এই বিষয়গুলো আপনার জন্য অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনি একটা মার্কেটপ্লেসে যাচ্ছেন বা একটা জায়গায় যাচ্ছেন, সেই জায়গাটা সম্পর্কে আপনার ফুললি একটা আইডিয়া থাকা দরকার যে কি করতে হবে, কিভাবে করতে হবে। আপনি না জেনে যদি চলে যান, আর যদি কোনো কারণে আপনি ব্যান খান, তাহলে তো আপনি হচ্ছে ওই মার্কেটপ্লেসে দোষ দিতে পারবেন না, দোষটা আপনার নিজের। তো এই জিনিসটা হচ্ছে বিগিনাররা অনেকেই বুঝতে চায় না। আপনারা অনেকেই মানে ম্যাক্সিমাম এখন যারা ভালো করতেছে, অনেকে তারা কোল্ড ইমেইল করে বা বিভিন্ন ভাবে ক্লায়েন্টকে রিচ করার জন্য চেষ্টা করে, তো সেখানে মোটামুটি টাকা খরচ করে। এখন ওইটাই বিষয়টা হলো কি, আপনি ফাইবারে 20% দিতে আপনার কষ্ট হইতেছে, আপনি অন্য জায়গায় কিন্তু ক্লায়েন্ট খোঁজার জন্য সেম অ্যামাউন্টই আপনি যদি ভালোভাবে ক্যালকুলেট করেন অলমোস্ট সেম অ্যামাউন্টই চলে যায়। তো এই বিষয়টাও বুঝতে হবে যে আমি আসলে ভালো একটা, আমি যেখানে ইনবাউন্ড ক্লায়েন্ট আসতেছে, আমাকে ক্লায়েন্ট ফাইবার দিতেছে, তো ওইখানে স্বাভাবিকভাবেই আমার চার্জ করবেই। এমন তো না যে আমি ফাইবারে আছি এই জন্য মান্থলি আমাকে $10,000 দিতে হইতেছে ফাইবারে। বিষয়টা এরকম না, আমি কাজ করতেছি দেখি আমার থেকে কাটতেছে। আমি যদি কাজ করতে না পারি তাহলে আমার থেকে কাটবে না।
বিষয়টা হলো এরকম। সো অনেকে তো বলে এই- যে এই ভুল এটা থাকে যে ফাইবার আমার থেকে $20 কেটে নিচ্ছে, মানে 20% কেটে নিচ্ছে। আমি $100 কাজ করতেছি, আমার থেকে $20 কেটে নিচ্ছে, ফাইবার তো আমার টাকা মেরে খাচ্ছে। সো এটা বাংলাদেশের যারা বিগিনার আছে তাদের মোস্টলি অনেকের মধ্যে এই জিনিসটা থাকে। সো তারা এইভাবে চিন্তা করে না, যদি আমি বাইরে থেকে ক্লায়েন্ট ইয়ে করতে চাই, সেখানে হচ্ছে আমি যদি একটা অ্যাডও রান করি, সেখানে আমার $500 খরচ হবে। তো আমি যদি অ্যাড থেকে 2টা ক্লায়েন্ট পাই, সেখানে আমি $2000 পাইলাম। সো আমার তো আলটিমেটলি লাভ কত হচ্ছে $1500। সো আমি $2000 কাজ করে আমি হচ্ছে $1500 পাচ্ছি আলটিমেটলি। সো এই সেম কাজটা ফাইবার করলে ফাইবার দোষ হয়ে যায়। এটাই হচ্ছে Exactly, ভাই। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট। Exactly. এখন আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে এই যে ফাইবার নেই, হ্যাঁ, সো ফাইবারে যেহেতু হচ্ছে সবাই এখন কাজ টাজ করে একটা মার্কেট প্লেস, তো সবাই মোটামুটি জানে যে নষ্ট করে ফেলছে কাইন্ড। সবাই এসে $5 ভিডিও এডিট করে দেয়, সবাই এসে $10 ভিডিও এডিট করে দেয়। এখন আমিও নিজে জিনিসটা অনেক ফেস করছি যে আমি একটা ভিডিও এডিট করতে যাবো, একটা VSL ধরেন, সো আমি জানি যে এটা কাজ করতে আমার $400-500 লাগবে একটা VSL করতে। ক্লায়েন্টকে যখন আমি বলি, ও বলে ঠিক আছে আমি জানাচ্ছি। 1 ঘন্টা পরে এসে বলে আমি তার একজনকে পাইছি যে আমাকে এটা $50 করে দেবে, $60 করে দেবে, তুমি এত কেন চার্জ করতেছো? সো এই যে যেই টাইপের ক্লায়েন্টগুলা যেগুলো হচ্ছে এরকম লো বল করার ট্রাই করে আপনাকে, সো এইগুলাকে কিভাবে হ্যান্ডেল করে? আচ্ছা, প্রথম কথা হইলো যে যারা এই ধরনের লো বল করার চেষ্টা করে, সাপোজ আমি কারোর কাছে চার্জ করলাম 400, তো কেউ আমাকে এসে বললো যে অন্য কোথাও এত কমে পাইছে। প্রথম কথা, আমি তাদের সাথে কাজই করি না। প্রথম কথা মানে ওইখানে বাদ, তো সেই ওইখানেই বাদ। কারণ আমি ফাইবারের বিষয়টা এরকম যে আমি যতই ভালো কাজ করে দিই না কেন, তার মনে ভিতরে একটা খুঁতখুঁতি থাকবে যে সে হয়তোবা ওই 150, মনে করেন আমি 400 বলছি, তো সে $150 অন্য জায়গার থেকে আরো ভালো কাজ পাইতো। আমি যত ভালো কাজই করে দিই না কেন, তো এই জিনিসটা থাকবে। তাই আমি প্রথম কথা আমি এই ধরনের ক্লায়েন্ট সম্পূর্ণ বাদ দিয়ে দিই। এই একটা রিজন, যেটা হলো কিয়া মানে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন লেভেলটা আমি ধরে রাখতে পারি। কারণ যারা এই ধরনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, তারা কখনোই স্যাটিসফাইড হবে না। আর তাদের স্যাটিসফাইড করার চেষ্টা করাটা একদম বোকামি, একদম বোকামি। তাদের সাথে কথা বলাটাও মানে আমি মনে করি না, মানে উচিত না। তো যতটা এরা চলা যায় এই ধরনের জিনিস ফাইবারে। আপনি যদি মনে করেন আউটসাইডে করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বললো এত, আপনি মাঝখানে মিডল পয়েন্টে আইসাই করেন। কিন্তু আমি ফাইবারে এটা মিডলে যাওয়ারও চেষ্টা করি না, বা না বুঝলেও বুঝে যে আমি একজনের সাথে, মানুষের সাথে কথা বলতেছি, মানুষ হিসেবে ট্রিট করে। তো ওই জিনিসটা যখন বোঝা যায়, তখন ওই ধরনের ক্লায়েন্টদের সাথে কাজ করি আমি। আর সাধারণত যারা মানে মনে করে যে এই জাস্ট এডিটর, আমি কোনোভাবে কাজ করাবো, ওদের টাকা দিতেছে কাজ করাবো, এই ধরনের কথাবার্তা যখন আমি শুনি, আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। তোমার মতো ক্লায়েন্ট আমি হয়তো বা অন্য পাওয়া যাবো, কিন্তু তোমার স্যাটিসফাইড করার চক্করে আমার লাইফ শেষ, হারাই ফেলবো, বা হচ্ছে আমার অনেক বাজে একটা ইফেক্ট করবে আমার ওয়ার্কফ্লোতে। তো এই টাইপের তো যারা অ্যাকচুয়ালি নতুন স্টার্ট করতেছে তাদের জন্য একটা ভালো ইয়ে যে হচ্ছে এই টাইপের ক্লায়েন্ট যারা হচ্ছে কম টাকায় কাজ করতেছে, জাস্ট অ্যাভয়েড দেম, ইউল গেট বেটার ক্লায়েন্টস দেন। অনেক ক্লায়েন্ট পাবা ভাই, ওই একটা ক্লায়েন্ট তোমার লাইফটা খাইয়ে দেবে ভাই, লাইফটা খাইয়ে দেবে বলতে কিরকম বুঝলাম, যে যারা প্রথম শুরু করে আর ফাইবারে 1-2টা ওয়ার্ডার অলরেডি পাইছে, এখন 3 নাম্বার ওয়ার্ডারে যাইতেছে। 3 নাম্বার ওয়ার্ডারে যাওয়ার সময় একজন নক দিছে যে এরকম লো বল অফার করতেছে। তো ওই 3 নাম্বার ক্লায়েন্টের লো বল, এখন আমি চিন্তা করবো যে আমার তো ক্লায়েন্ট নাই, আমি এটা নিয়ে ফেলি। ভাই তুমি ওই যে 2টা ভালো অর্ডার দিছো না, ওই 3 নাম্বারটা ওই যে লো বল নিয়ে আবার ওই যে তোমার কম্পেয়ার করছো অনেকজনের সাথে, ওইটা নিয়ে এরপরে পুরো রাস্তায় বন্ধ করে দিতেছো পরবর্তী ক্লায়েন্ট আসার। তুমি ওটা বাদ দিয়ে দাও, ভাই একটু সময় দাও, 3 নাম্বার অর্ডার একটু ভালো আসবে, কারণ এর আগের 2টা ভালো রেজাল্ট ছিল, ভালো ফিডব্যাক ছিল ক্লায়েন্টের। তো এরপরে এইভাবে রাখতে হয় যে মাঝখানে 2-1টা মানে আজাইরা ক্লায়েন্ট ভিতরে ঢুকাইয়া ওই পুরো ফ্লোটারে নষ্ট করতে হয় না সাধারণত ফাইবারের ক্ষেত্রে। আমারও হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আপনাদেরকে দেখাইছি এই ব্যাপারটা যে আমার ফাইবারে একটা ক্লায়েন্ট বুঝে না কিভাবে জিনিসটা করতে হয়। সুন্দর একটা রিভিউ লিখছে, কিন্তু রিভিউ দিয়ে রাখছে 3 স্টার। সো আমার হচ্ছে এখানে একটা ডাউনসাইড কেস। তো হচ্ছে কাজ করার সময় ক্লায়েন্টটা যখন আসে হচ্ছে ওদের ইয়েটা বোঝা উচিত, মাইন্ডসেটটা বোঝা উচিত যে এরা কোন টাইপের ক্লায়েন্ট, ওরা ইন ফিউচার আমাকে কোনো মানে হার্ম করতে পারে কিনা, ওদের কোনো রিভিউ বা ইসের মাধ্যমে। সো জাস্ট হচ্ছে কাজ করতে হবে দেখে কাজ না করে অ্যাকচুয়ালি হচ্ছে এটা দেখে যে অ্যাচিভ করতে হবে এই অনুযায়ী কাজ করা উচিত। সো এখন হচ্ছে একটা কোশ্চেন যেটা হচ্ছে মোস্ট কমন একটা কোশ্চেন এই মার্কেটে, সেটা হচ্ছে
যে ভিডিও এডিটিং এর তো প্রাইস মোটামুটি আমরা সবাই জানি যে এরকম একটা প্রাইস রেঞ্জে সব কাজগুলো করা হয়, কিন্তু এই যে ভিএফএক্স এর যে প্রাইস রেঞ্জটা এটা একটু ইউজুয়ালি থেকে হাই হয়, ভিডিও এডিটিং থেকে অনেক হাই হয়। সো যারা হচ্ছে ধরেন যে এই নতুন ক্লায়েন্টগুলো আসে, যারা হচ্ছে এই টাইপের কাজ করাইতে চায়, এদের মনে তো অনেক একটা কোয়েশ্চেন থাকে যে কেমন প্রাইস হবে, বা ওরা আইডিয়াও থাকে না। সো ওদেরকে এই হাই প্রাইসটা কিভাবে সেল করেন, যারা হচ্ছে বুঝেই না ভিএফএক্স এর কাজগুলো কিভাবে করা হয়? সো এটা একটু আচ্ছা, share করা। এটা একটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ আসলে মানে এই ইন্ডাস্ট্রিতে একটু আলাদা, বাট হচ্ছে এখানে প্রায় ভিডিও এডিটিং এর মতোই আর কি, ওয়ান কাইন্ড অফ। কিন্তু এখানে ক্লায়েন্টদের যখন আমরা পিচ করি বা কোনো একটা প্রজেক্টের জন্য প্রপোজাল দেই, তখন ওই প্রজেক্টের কমপ্লেক্সিটির জন্য যে মেইনলি কোটেশনটা দেই আর কি। যেমন কিছু কিছু হাই পেইং ক্লায়েন্ট আছে, বা হচ্ছে দেখলে বোঝা যায়, বা হচ্ছে কথাবার্তা বলে বোঝা যায় না এ ভালো এফোর্ড করতে পারবে, পে করতে পারবে, দেন ওই অনুযায়ী কোটেশনটা আমরা ওইভাবে দিই। আবার কিছু ক্লায়েন্ট আছে লাইক একটু গরিব টাইপের হয়, তো ওদের জন্য আবার কম কোটেশন দিতে হয়। দেখা গেল সেম কোটেশন হচ্ছে আমি 2 জায়গায় পাঠাইলাম, বাট হচ্ছে যে হাই পেইং ক্লায়েন্ট উল্টা আরো বেশি পেমেন্ট করে দেয়, বলবো এটা তো কম কেন। কিন্তু আবার হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বাজেট কম থাকে, কনস্ট্যান্ট, ওদের ব্যাপারটা আলাদা। যেমন লাস্ট গতকালকে একটা ইনসিডেন্ট বলি, আমাদের হচ্ছে যে বিজনেস ডেভেলপমেন্ট একজন নতুন আমরা ইন করছি, ও হচ্ছে কি করছে, একটা মানে ক্লায়েন্টের কাছে আউটরিচ করছে, করার পর যেমন আমরা নর্মালি একটা ভিডিওর জন্য চার্জ করি 20-30 সেকেন্ডের জন্য প্রায় 1-1.5 লাখ টাকার মতো। এখন ওই নতুন যে ক্লায়েন্টকে আউটরিচ করছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম, ও কি করছে লাইক ওই যে হাই পেইং ক্লায়েন্টের যে এটা আছে, এটা কি বলে কোটেশনটা আছে, ওটা হচ্ছে এই নতুন ক্লায়েন্টকে মোটামুটি কথাবার্তা বলে কোটেশন পাঠাইছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, এখানে ক্লায়েন্ট বলতেছে যে না, এটা তো আমরা হচ্ছে আমি 6-7 হাজার 10 হাজার টাকা দিয়ে আমি বাইরে থেকে করাই নিতেছি, অন্য দিতে তোমাদের এখানে এত বেশি কেন? তোমরা কি এখানে স্ক্যাম করতেছো? স্ক্যাম করা কিন্তু ভালো না। হ্যাঁ, সো ওই টাইপের হচ্ছে একটা ভর্ৎসনা দিতেছে আর কি, মানে লাইক কি বলবো, ভর্ৎসনাই বলে বাংলায় বলে বর্ষনা একটা বলে ওয়ার্ড। সো ওইটা যে ইটস নট এ গুড ম্যানার স্ক্যামিং পিপল। সো মনে করতেছে যে আমরা ওই 30 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য ও হলো 6-7 হাজার টাকা দিয়ে লো পেইং কিছু, যেমন ফিলিপাইন আছে, শ্রীলঙ্কা আছে, ওরা করে দেয় মার্কেটে কাজ নেওয়ার জন্য। সো ও হচ্ছে কোয়ালিটি দেখলাম ওর পেজে যেগুলো আর কি আপলোড করা ভিডিওগুলো খুব একটা নট দ্যাট গ্রেট। সো যে যা পে করতেছে ওই অনুযায়ী ডিজার্ভ করে, ওই অনুযায়ী কোয়ালিটি পাইতেছে। তো ওকে হচ্ছে আমাদের যে বিজনেস ডেভেলপমেন্ট হাই পেইং যে ক্লায়েন্ট আছে, ওর হচ্ছে কোটেশনটা পাঠিয়ে দিচ্ছে। ও তো খুব মেজাজ খারাপ হয়ে গেছে, দেন ও বলছে যে তোমরা স্ক্যামার, তোমাদের সাথে আমি কাজই করবো না, মেসেজই দিলাম, ঠিক আছে। তো এই যে একটা মানে ইনসিডেন্ট হইলো, এটা আমি তুললাম এই কারণে, যেমন একই টাইপের কাজ আমরা হাই কোয়ালিটি দিয়ে হচ্ছে এক ক্লায়েন্টের কাছ থেকে বেশি ডিমান্ড এমনকি চার্জ করতেছি, আরেকটা ক্লায়েন্টের কাছে গেলে আমরা মানে ধারে কাছে যেতে পারলাম না। So, বুঝে খুব মারা। হ্যাঁ, তো এটা আসলে মেইনলি ডিপেন্ড করতেছে যে আসলে ক্লায়েন্ট কি ধরনের কোয়ালিটি যাচ্ছে, প্লাস ও কত স্পেন্ড করতে পারবে। এই লাইনে মানে যত স্পেন্ড করবে ওর কোয়ালিটি অফ ওয়ার্ক তত বেটার হবে, ওর যা পে করবে ওই অনুযায়ী রেজাল্ট পাবে আর কি। সো মেইনলি আসলে ডিপেন্ড করতেছে যে ক্লায়েন্ট কেমন, এর উপর আমরা কথাবার্তা বলি, বা ক্লায়েন্ট কতটুকু লাইক রিচ অর লাইক সে কতটুকু এফোর্ড করতে পারবে ফর দ্যাট পার্টিকুলার প্রজেক্ট, ওটা আসলে বোঝার পর দেন আমরা একটা কোটেশন দেই আর কি। আচ্ছা ভাই, এমন অনেক ক্লায়েন্ট থাকে না যারা হচ্ছে অ্যাকচুয়ালি মন থেকে ভালো মানুষ, ওরা পে করতে চায় বেশি বাট অ্যাকচুয়ালি পে করতে পারতেছে না, বা ওরা পে করতে চায় বাট বুঝতেছে না যে কি কারণে ওরা পে করবে, ওরা জাস্ট ওই জিনিসটা জানতে চায়, এমন না যে লো বল করতে চাচ্ছে। এমন অনেক ক্লায়েন্ট আসে, হঠাৎ হাতে গোনা কয়েকটা এরকম ক্লায়েন্ট আসে। সো এদেরকে আপনারা দুজনের কাছে কোশ্চেন, এদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এটা আমার রিসেন্ট একটা ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রে আমি জিনিসটা বলি, তারপরে নিয়ম ভাই বলুক। বিষয়টা হচ্ছে যখন এরকম হয় যে বলে যে এত প্রাইস কেন, তো ওইটা বোঝা যায় যে আসলে সে জানার জন্য বলতেছে, জানার জন্য জিজ্ঞেস করতেছে। তখন তাকে মানে আমি আমার জন্য যেটা কাজ করছে, যত সিম্পল ওয়েতে অ্যান্সার দেওয়া যায়। আমি জিনিসগুলারে কমপ্লিকেটেড করে ফেলা মানে সে অলরেডি বুঝতেছে না, আর তারাই আমি এমন কিছু বলতেছি সে সেটা আরো বুঝবে না। আমি বুঝি যে সে রাজি, বাট সে আসলে বুঝতেছে না যে কেন এই প্রাইসটা পে করবে, যে জিনিসটা আপনি বললেন। তখন আমি সিম্পলি যতটা সিম্পল অ্যান্সার দেওয়া যায় তখন বলি যে আসলে দেখো, তোমার এই প্রজেক্টের জন্য যদি
ধরেন সাধারণত কালার গ্রেডিং আর টেক্সট অ্যানিমেশনে চাইছে। তা আমি ওকে বলি যে আসলে তোমার এই পার্টিকুলার ভিডিওর জন্য যে কালার গ্রেডিং আর টেক্সট অ্যানিমেশনটা লাগবে সেটা অনেক এফোর্টের কাজ, এবং কি এটা তো একটা মোটামুটি সময় সাপেক্ষের কাজ। যদিও এটা সময় সাপেক্ষ নাও হোক, তাও আমি এটা সিম্পল ওয়েতে বলি যে এটা একদম একটু সময় সাপেক্ষের কাজ, এটা একটা এফোর্ট লাগে। এখন তুমি আমাকে জানাও যে if you have any specific budget you are working with, like you can let me know. তারপরে আমার ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে যে না I'm just asking, তখন ওকে ডান, ডিল ডান। আর তখন বলে যে না আমি আসলে এত প্রাইসে না, আমি একটু কমে চাইছি। আচ্ছা ঠিক আছে, কমে চাইছো, এই ক্লায়েন্টদের সাথে কাজ করতে অসুবিধা নেই। তো বিষয়টা হলো এরকম যে আমি এমনি এর আগে ওই যে বললাম না যে সবাই একই কাজ কারোর জন্য 100 টাকা করতেছি, আবার কারোর জন্য 200 টাকা করতেছি। তো কারোর জন্য যদি আমি 150 টাকায় নাইমা আসি তা আমার কোনো লস নাই। তো সেরকমই যে আমি 200 টাকা বলছি, সে বললো যে না আমার তো বাজেট 80 টাকা। তখন আমি বলি আচ্ছা আমরা মিডল পয়েন্টে যাই, ঠিক আছে? তো মিডল পয়েন্টে এসে তখন আমরা মিট করি। তো এরপরও আমার একটা মার্জিন থাইকে যায়। বিষয়টা হলো এরকম, যেগুলো জিনিস চাইছে তার সাথে যোগ করে বলি যে ইট টেক্স টাইম অ্যান্ড এফোর্ট, তাইলে ও মানে সবচেয়ে মানে বেস্ট ওয়ে এটা। আর যদি বলতে চান যে ইউ আর গেটিং দিস ফিচার, ইউ আর গেটিং দ্যাট ফিচার এন্ড ইউ আর গেটিং দিস মাচ ফিচার, দেন ও ওভারওয়েল হয়ে যাবে যে আরে ভাই আমি তো এইটাই বুঝি নাই, আমি তো এইটাই শিখেছি আর তুই আমার এইটাই করতেছিস। বিষয়টা হলো এরকম হয়। এখন নিয়ম ভাইও বলতে পারেন যে এই বিষয়টা কিভাবে। হ্যাঁ, নিয়ম ভাই। আচ্ছা, মানে এইসব ক্লায়েন্টের মিলে আমরা জানাই যে লাইক কোন একটা কাস্টম মডেল ক্রিয়েট করতে হলে কাস্টম মডেল ক্রিয়েট করা লাগবে, বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে আমাদের। নর্মালি যেটা হচ্ছে আমরা মানে কমে করতে পারতাম, ওটা কেন বেশি খরচ হচ্ছে এইসব জিনিসগুলো এক্সপ্লেন করে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল পাঠাই দিই। ওই প্রজেক্ট প্রপোজাল সবকিছু দেওয়া থাকে আর কি, যে কোনটাতে কি কি আমরা কতদিন টাইম লাগিয়ে দিব আর কিছু, মোটামুটি ওই অনুযায়ী আমরা ওদেরকে কোটেশন দিয়ে দিই। আর যেমন কোন কাস্টম যেমন একটা এনভায়রনমেন্ট বানাইতে হবে, সো এনভায়রনমেন্ট সাপোজ আমাদের নেটে বা প্রতিদিন রিসোর্স না পাই, তো অবশ্যই সেটা ম্যানুয়ালি বিল্ড করতে হবে, তাহলে আমাদের কস্টিংটা অবশ্যই ম্যানুয়ালি বাড়বে। তো এটা ক্লায়েন্টকে মোটামুটি এক্সপ্লেন করলে আর কি কিছু ক্লায়েন্ট বুঝে, আবার কিছু ক্লায়েন্ট আছে বুঝতে চায় না আর কি। সো এটাই আর কি, এটা আসলে মানে ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের কতটুকু সে আর কি আমাদের ব্যাপারটা সম্বন্ধে এইটাই। আচ্ছা ভাই, আপনার কাছে নাসিফ ভাই, আপনার কাছে একটা বিষয় জানার, সেটা হলো যে আপনি মোস্টলি আপনার ক্লায়েন্ট বেসটা কোথা থেকে আসে? আপনি আমাকে একবার শেয়ার করছিলেন যে রেফারেল থেকে আপনার ক্লায়েন্ট বেশি আসে। তো আপনি কিভাবে রেফারেলটা নেন, বা আপনাকে কি অটো রেফারেল করে, না আপনি কারো কাছ থেকে আস্ক করেন যে রেফারেল করার জন্য? এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা যদি শেয়ার করতে। আচ্ছা ভাই, এটা হচ্ছে দুইটা ভাবে কাজ করে, না অ্যাকচুয়ালি 3টা ভাবে কাজ করে আমার ক্ষেত্রে। সো ফার্স্ট অফ অল তো সবারই হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করলে, ধরেন লং টার্ম ধরে কাজ করতেছেন, ভালো রেজাল্ট পাচ্ছে আপনার থেকে ক্লায়েন্টটা, অটোমেটিকলি আপনাকে সিমিলার সার্ভিস যারা চায় তাদের কাছে রেফার করে দেবে, ফ্রেন্ড হোক বা কলিগ হোক বা এরকম। সো ওইটা একটা। বাট আমি দুইটা জিনিস ইন্টারেস্টিং খুঁজে পাইছি, সেটা হচ্ছে ধরেন আপনার কিছু ক্লায়েন্ট থাকে যাদের হচ্ছে অটোমেটিকলি নেটওয়ার্ক বড় থাকে। সো হচ্ছে ওরা সিমিলার ইন্ডাস্ট্রির লোকের সাথে কাজ করে। সো আমি এদেরকে রিচ আউট করে ধরেন হচ্ছে অনেকদিন কাজ করতেছি, এটা মিনিমাম 3-4 মাস আমি কাজ করি এদের সাথে। করার পরে দিন হচ্ছে এদেরকে আমি রিচ আউট করি এইভাবে যে হেই, I've been working with you for a long time now and what's your opinion on my services, or are you happy with what you're getting from me? So ওরা যখন বলে যে ওরা হ্যাপি, অ্যান্ড দেন আমি বলি এক লাইনে বলো কোন জিনিসটা তোমার আমার কাজের ব্যাপারে সবচেয়ে ভালো লাগতেছে। সো ওরা ইজিলি বলে দেয় যে হ্যাঁ, আমার সবাই কমন একটা থাকে, সেটা হচ্ছে ইয়োর কমিউনিকেশন অ্যান্ড ইয়োর স্পিড অফ রেসপন্স। সো এই দুটা জিনিস ওরা সব থেকে ভালো পায়। অ্যান্ড হচ্ছে এটা যারা ভিডিও ফিডব্যাক টেস্টিমোনিয়াল দিচ্ছে ওরাও সেম কথাটাই বলে বেসিক্যালি। সো কমিউনিকেশন আর স্পিড অফ রেসপন্স। সো সে যখন বলে তখন আমি বুঝি না, তার মানে ও হ্যাপি আছে, ও আমার সাথে কমিউনিকেশনে হ্যাপি আছে, যা পাচ্ছে তা নিয়ে হ্যাপি আছে, তখন ওকে আমি একটা অফার দিই। অফারটা হচ্ছে এরকম, এটা বেসিক্যালি কাজ করে রিটেইনার ক্লায়েন্ট যারা, তাদের ক্ষেত্রে। সো ওদেরকে অফারটা এইভাবে দিই যে আচ্ছা তোমার তো হচ্ছে মাসে আমাকে ধরো $1500 দিতেছো বা $2000 দিতেছো। সো তুমি হচ্ছে আমাকে, তোমার তো সার্কেলে এরকম লোক আছে, তো তুমি হচ্ছে যদি আমাকে একটা তোমার মতো একজন ক্লায়েন্টকে রেফার করতে পারো, বা তুমি যদি তাকে রেফার করো অ্যান্ড সে যদি অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যায়, তাহলে হচ্ছে আমি তোমাকে নেক্সট মান্থে যে আমাদের রিটেইনার, সেখান থেকে তোমাকে 50% অফ দিয়ে দিই। তাহলে তোমার জন্য সুবিধা হবে, তুমি হচ্ছে লিটারেলি পেয়ে যাচ্ছ, 1 মাস তুমি কম পেয়ে যাচ্ছ।
এখন এইখানে অনেকে বলতে পারতাম তো এখানে লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে এটাই যে নতুন আমার ক্লায়েন্ট আসতেছে, আমি এক মাসে $1,000 কম পাইলাম, সমস্যা নেই, কিন্তু যে ক্লায়েন্ট আসছে সে তো সিমিলার ভ্যালুরই আসতেছে, $1,000-1,500 আসতেছে। সো ওইটা গ্যাপ ফিল হয়ে যাচ্ছি, অ্যান্ড হচ্ছে ওই মাসটার পরের মাসে আমি হচ্ছে নতুন পুরান ক্লায়েন্টেরও ফুল পেমেন্ট পাচ্ছি অ্যান্ড নতুন ক্লায়েন্টেরও ফুল পেমেন্ট পাচ্ছি। সো এই জিনিসটা আমি দেখছি যে হচ্ছে মোস্টলি কাজ করে, অ্যান্ড হচ্ছে ক্লায়েন্টরা খুব হ্যাপিলি রেফার করে, মানে অ্যান্ড ওরা হচ্ছে রেফার করার জন্য লোক খুঁজে যে কাকে রেফার করবো। যদি এটা তখনই কাজ করবে যখন হচ্ছে ক্লায়েন্টটা আপনার সাথে হ্যাপি থাকে। সো এটা আমি হচ্ছে 3টা ক্লায়েন্টের সাথে সোফার অ্যাপ্লাই করছি, এটা নতুন একটা আমি আমার মতো করে করা ট্রাই করছি। সো 3টা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করছি অ্যান্ড 3টাতে রেজাল্ট দিচ্ছে। সো মানে এটা হচ্ছে সাকসেস রেট বলতে পারেন 100% আপাতত আমার ক্ষেত্রে। সো এই জিনিসটা আপনারা কাজে লাগাইতে পারেন বা করতে পারেন, যাই করেন। আর একটা লাস্ট যেটা, এটা এখন আমি ইমপ্লিমেন্ট করি নেই, বাট এটা হচ্ছে আমার অনেক পিয়ার্স আছে যারা হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে and তারা ভালো রেজাল্ট পাইছে। সেটা হচ্ছে আপনার বাইরে কোনো ক্লায়েন্টের সাথে হচ্ছে পার্টনারশিপ করা, যদি সেই ক্লায়েন্টের হচ্ছে থাকে কি বলে নেটওয়ার্ক থাকে। সো আমার একটা ক্লায়েন্ট আছে যার হচ্ছে মাইক্রোসফটের এক্স এমপ্লয়ি, তার সিলিকন ভ্যালিতে হিউজ নেটওয়ার্ক, তার হচ্ছে ক্যালিফোর্নিয়া একটা বার আছে, তার সিগার শপ আছে। সো সে রিটায়ার্ড পারসন এখন, বাট তার হচ্ছে হিউজ বড় নেটওয়ার্ক। সো আমি হচ্ছে কোনো বড় প্রজেক্ট যেগুলো লাইক এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট যদি ধরতে চাই, সো ওইগুলা ধরার জন্য, এখন বিজনেস বড় করতে হলে এন্টারপ্রাইজ লেভেলের ক্লায়েন্ট ধরতেই হবে। সো ওইগুলো ধরার জন্য হচ্ছে আমি এই ক্লায়েন্টটাকে অ্যাপ্রোচ করছি যে হচ্ছে হোয়াট উই ক্যান ডু। সো পার্টনারশিপ ব্যাপারটা কাজ করবে এখানে। সো আমি একদম খোলাখুলিভাবে বলি পার্টনারশিপটা কীভাবে করতেছি আমরা। সো হচ্ছে ও এখানে একটা এলএলসি করবে ইউএসএ। সো এখন ওর বারে বা যেখানে লোকজন আছে ওইখানে আমাদের সার্ভিসটা নিজেই পোস্ট করবে। তো যখন হচ্ছে ও জিনিসটা ওদেরকে পোস্ট করবে, তো তখন হচ্ছে কী হবে, ওরা যদি ক্লোজ করে ফেলে, সো সে তখন আমাদের মধ্যে ডিল ও 100% ক্লোজ করতে পারবে। সো ক্লোজ করলে আমাদের মধ্যে ডিলটা এরকম হবে যে হচ্ছে ধরেন ও কততে ক্লোজ করতেছে আই ডোন্ট কেয়ার, আমি এই কাজটা করার জন্য ধরেন আমার হচ্ছে $5,000 লাগবে। যদি এন্টারপ্রাইজ লেভেলে কাজটা অনেক বড় হয়, ধরলাম আমার $10,000 লাগবে এটা করার জন্য। সো ও যদি ওইটা $50,000 ক্লোজ করে থাকে, ওটা আমাকে বলার দরকার নাই, আমাকে আমার 10,000 দিয়ে দাও অ্যান্ড বাকি টাকা উপরে যত রাখতে পারো এটা তুমি রেখে দাও। সো এইভাবে কাজ শুরু করবো। আর ওটা যখন বলছে ওকে, ও এগ্রি করে ফেলছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি একটা প্রজেক্ট আমরা খুব তাড়াতাড়ি লক করে ফেলবো। একটা এন্টারপ্রাইজ লেভেলের ক্লায়েন্ট, খুবই বড় একটা ক্লায়েন্ট, রিনোন ক্লায়েন্ট, সবাই চিনবে, একটা ব্র্যান্ড। সো দেখা যাক কতদূর কি হয়, এটা এখন ডিসক্লোজ না করি, যখন হবে তখন ডিসক্লোজ করবো, জিংস না করি ইনশাআল্লাহ। আমাকে। বাট মোস্টলি এখন হচ্ছে 30% to 40%, হ্যাঁ এখন মোটামুটি 30% এর নিচে আমার হচ্ছে সোর্স হচ্ছে ফাইবার। আর আমার শুরু থেকে মেইন সোর্স ফাইবারই ছিল। আর আমার যত নেটওয়ার্ক বিল্ড হয়েছে থ্যাঙ্কস টু ফাইবার, যে ফাইবারের থ্রুতেই আমার সব নেটওয়ার্ক বিল্ড হয়েছে। অ্যাকচুয়ালি আমি বাইরে ওইভাবে করে নেটওয়ার্ক বিল্ড করিনি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ক্লায়েন্টের সাথে অনেকদিন ধরে যাদের সাথে কাজ করছে তারাই হচ্ছে পরে রিচ আউট করছে বাইরে, ফাইবারের বাইরে তারা নিজেরাই খুঁজে বের করে রিচ আউট করছে। সো এইভাবেই হচ্ছে নেটওয়ার্কটা হয়েছে। আচ্ছা ভাই, এখন আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য হট টপিক হচ্ছে ফ্রিল্যান্সার ভার্সেস এজেন্সি। হ্যাঁ, যে আমাকে ফ্রিল্যান্সিংই করা উচিত না আমার এজেন্সিতে শিফট হওয়া উচিত, এরকম। সো এখন যদি আমি আপনাদের দুইজনের পার্সপেক্টিভে আসি, তাহলে হচ্ছে ধরেন যেমন নিয়ম ভাই হচ্ছে মানে টিম বিল্ড করে ভিএফএক্সে আলাদা একটা করে করতেছে, আর ইস্তিয়াক ভাই যে পুরা ফাইবারে হচ্ছে ব্লোন অফ হয়ে গেছে। সো আপনারা যদি দুইজনের দিকে তাকান, আপনাদের কি মনে হয় যে আমি যদি এটা করতে পারতাম এরকম, তাহলে আমার ভালো হতো? বা ইস্তিয়াক ভাই কিরকম ভাবেন যে যদি নিয়ম ভাই এই জিনিসটা আমি করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো? আচ্ছা, এই ব্যাপারে যেটা বলো, যতক্ষণ পর্যন্ত ডিসকাশন করছি, যেমন আমার ফাইবারে একটু কম অর্ডার, সো আমি ইস্তিয়াক ভাই বলে যদি ফাইবারে একটু সাকসেস হইতে পারতাম, লেভেল 1 ছিল আবার ডাউন খেয়ে গেছি, সো আবার যদি লেভেল 2 যেতে পারতাম, এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হবে এই আর কি। আপওয়ার্কে আমি টপ রেটেড প্লাস আছি, ওটা নো ইস্যুস, বাট ফাইবারে হচ্ছে আমি কাজই করি না, সো এই জন্য ফাইবারে আবার যাওয়ার ইচ্ছা আর কি। ইস্তিয়াক ভাই আর নিয়ম ভাইয়ের মতো মানে ট্যালেন্টেড টিম যারা 3D নিয়ে কাজ করে, এই ধরনের একটা টিম যদি থাকতো, এটা একটা বড় বিষয়। আমারও ইচ্ছা যদি এরকম একটা টিম পাইতাম পুরাই টপ লেভেল যারা এই করে। এইটাই, এই শর্ট যদি অ্যান্সার হয় তাহলে এইটাই ভাই, টিম। কারণ টিম বিল্ড করাটা আমরা সবাই জানি, অবশ্যই নিয়ম ভাই অনেক পরিশ্রম করছে, আমরা এটা ফিল করতে পারি, বাট একটা টিম বিল্ড করতে করাটা অনেক টাফ,
অনেকটা ফ্লাইট ট্যালেন্ট খুঁজে পাওয়া, তারপরে তাকে আমাদের যেই পাইপলাইন আছে সেখানে এসওপি আছে ওইভাবে তাকে নিয়ে আসাটা, এটা একটা টাফ জব। আর এই জিনিসটা যদি মানে আমি মনে করি 5 জনও করতে পারি, তো সেটাও অনেক ব্যাপার স্যাপার। ওকে ভাই, আমাদের ধরেন 2020 সালে থেকে 20-21 এরকম টাইমটা যে কোভিডের টাইমটা ছিল, সো ওই টাইমে যে একটা কালচার সেট হয়ে গেছিল যে হচ্ছে সব রিমোট ওয়ার্ক করতেছে বা ইয়ে করতেছে, সো এই কালচারটা তো এখনও স্টিক হয়ে আছে অনেকটা। অনেকে হচ্ছে রিমোট কালচার প্রিফার করতেছে, ইয়ে করতেছে। সো এখন যারা নতুন নতুন এজেন্সি ফাউন্ডার আছে তারা অনেকেই হচ্ছে রিমোট কালচারে, অনেকে ফুললি রিমোট কালচারেই থাকতেছে যে আমি সব রিমোট এমপ্লয় থাকবে, রিমোটলি কাজ করাবো। আবার অনেকে হচ্ছে ধরেন এটা এর ডিফারেন্সটা 50-50 কাইন্ড অফ, 50% হচ্ছে রিমোট থাকতে যাচ্ছে, 50% অফিসে শিফট করতে যাচ্ছে। সো আপনাদের দুইজনের পার্সপেক্টিভ থেকে এই যে এই রিমোট কালচার ভার্সেস যে হচ্ছে অফিস কালচার, এই যে কালচারে যে টিম অপারেট করা, কোনটার ডাউন সাইড কি বা কোনটার আপ সাইড কি, আমি যদি দুইটার মধ্যে একটা চুজ করতে বলি আপনারা কোনটা চুজ করবেন? আচ্ছা আমি বলি, আচ্ছা একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, মানে সবচেয়ে মানে বেস্ট একটা ডিবেট, রিমোট অর অফিস ইন হাউস। তো এই ক্ষেত্রে আমি বলবো যে লাইক দুইটারই অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, লাইক ওয়ান কাইন্ড অফ মুদ্রার এপিটোপিট যেটা বলে। তো যেমন কোভিড এর পরে রিমোটটা মোটামুটি ফেমাস হয়ে যায় বা সবাই রিমোট করতে পছন্দ করে। হ্যাঁ, রিমোট অনেক কোম্পানির ক্ষেত্রে কাজও করে, আবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আবার কাজ করে না, ওটা আমি ওই ব্যাপারে এখন আসবো। সো যেমন আমার ক্ষেত্রে আমি বলবো যে অফিস ওয়ার্ক ইজ দ্য বেস্ট, বিকজ এখানে ডিরেক্ট ফিডব্যাক দেওয়া যায়, এখানে কোনো লুপ হোল নাই বা হচ্ছে যে একটা ল্যাগ আছে। যেমন রিমোটে কাজ করতে গেলে আমাদের কি হয়, ফাইল আপলোড করা, দেন ও আবার ওটা আবার ডাউনলোড করবে বা এই টাইপের একটা আছে, বা ফ্রেম রোটায় হয়তো আমরা যেই টেকনোলজি ইউজ না করাটা এখানে কিছু একটা টাইম এখানে আমাদের ওয়েস্ট হয়। দেখা গেল এখানে অপর সাইডে ইলেকট্রিসিটি থাকতেছে না বা নেট স্পিড স্লো, মানে বিভিন্ন ধরনের ইস্যুস আছে, লাইক তার ফ্যামিলিস ইস্যু। বাট এই ব্যাপারগুলো অফিস ওয়ার্কে মেইনলি থাকে না। যেমন একটা এমপ্লয়ি বা একটা টিম যখন অফিসে আসে, সে মেইনলি কাজ করার মাইন্ডসেট নিয়ে অফিসের দরজা দিয়ে ঢুকে, দেন কাজটা শেষ করে দেন হচ্ছে সে অফিস থেকে বের হবে। তার একটা কাজের একটা এনভায়রনমেন্ট একটা দরকার, গুড একটা এনভায়রনমেন্ট, গুড একটা টিম মেম্বার্স, আদার্স কোয়ার্কার্স যারা আছে তাদের একটা বন্ডিং হয়ে যায়। আর রিমোট ওয়ার্ক এইখানে একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে ধরেন আমাদের যে কাজের স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচারে ক্লায়েন্টরা যে কোনো টাইমে চেঞ্জেস দিয়ে বসে থাকে, যে কোনো টাইমে তাদের হচ্ছে আর্জেন্ট একটা কিছু দরকার হতে পারে। সো এই জিনিসগুলো অফিস আওয়ারের বাইরে কিভাবে মেনটেন করা যায়, এটা আমি জাস্ট কোশ্চেন করে রাখলাম, এটা আপনার এটা শেষ হলে। আচ্ছা, এটাও ব্যাপারে বলতেছি। তো আমি যেটা বলতেছিলাম যে রিমোট ওয়ার্ক কি হচ্ছে মেইনলি এই ফিডব্যাকের যে টাইম টু ওয়েস্টটা, যেটা ইন অফিসে হয় না। দেন অফিসে মোটামুটি ডিরেক্ট ফিডব্যাক দেওয়া যায় এন্ড হচ্ছে কাজটা তাড়াতাড়ি একটা ডিজায়ার্ড আউটপুট বের হয়। দেখা গেল রিমোট টিমে অনেক সময় ওই আউটপুটটা বের করতে 2-3 বার ইটারেশনের পর হচ্ছে ফাইনালি একটা গুড রেজাল্ট আসে। মানে ওকে বুঝাইতে একটা বাড়তি একটা টাইম এন্ড এনার্জি ওয়েস্ট, আর সামনাসামনি থাকলে ডিরেক্ট ফিডব্যাক দেওয়া যায়। আর এই যে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলবো যে ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রেও এন্ড হচ্ছে 3D দুটার ক্ষেত্রে সেমই। বিকজ হচ্ছে যখন 3D বা ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স যখন হয় তখন একটা কনসেপ্ট নিয়ে একটা এডিটর আগায়, তখন দেখা গেল রিমোটলি একা একাও একটা কনসেপ্ট ভাইবা রাখলো বা রিমোট ছাড়া কাজ করলো, দেখা গেলো পুরো কাজটা করার পর দেখা গেলো যে ওর কনসেপ্টই ঠিক নেই, দেন আবার ওটা রিওয়ার্ক করতে হয়। সেখানে একটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে অলরেডি। বাট যদিও স্টোরি বোর্ড থাকলেও তাও মাঝে মাঝে মানে ভুল করে, বা ওই স্টোরি বোর্ড থাকার পর তার নতুন কনসেপ্ট নিয়ে কাজ করে, যেটা আমাদের দরকারই ছিল না। এটা একটা প্রবলেম আছে। দেখা গেল কাজ টাজ করে ফেলছে, ডিলিট সাবমিট করার পর বা আমাদের ফাইল পাঠানোর পর একটা ইস্যু হয়েছে যে না আমরা যেটা চাই নাই, সেটা আর কি 3D-তেও হতে পারে, মোশন গ্রাফিক্সে হতে পারে। যেমন মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং হলে তাড়াতাড়ি আমরা ফিক্স করে ফেলতে পারি, কিন্তু 3D ক্ষেত্রে সেটা হয় কি আরো একটা পেইনফুল হয়ে যায়। কারণ দেখা গেলো সে 8-10 ঘন্টা ধরে একটা সিন করছে, ওই সিন পুরোটাই ওয়েস্ট, তখন 8-10 ঘন্টা ওয়েট, মানে এখানে আমাদের লসটা আবার একটু বেশি, মানে প্রসেসের ক্ষেত্রে আর কি। সো এই জন্য ক্ষেত্রে ইন হাউস বা অফিসে হচ্ছে আমরা প্রিফার করি বেশি। বাট রিমোটলি আমাদের টিম আছে, এমন না যে টিম নাই, বাট হচ্ছে রিমোটের চেয়ে আই প্রিফার লাইক অফিস বা ইন হাউস ওয়ার্ক ইজ ভেরি মাচ বেটার।
আর রিমোট করলে যেটা থেকে বললাম বিভিন্ন অবস্টাকল আছে, যেমন ইলেকট্রিসিটি হইতে পারে, নেট ইস্যু হইতে পারে, তারপর যে কাজ করবে তার ফ্যামিলি এসে প্রবলেম করবে, ডিস্টার্ব করবে, বাচ্চা থাকতে পারে, আব্বু আম্মু থাকতে পারে, মানে বিভিন্ন ফ্যামিলির আশেপাশে এসে থাকবে, সাথে কাজ করার মন মানসিকতা আর কি তার চলে যায় বা করতে চায় না, ওইসব সামলাতে কাজের ওয়ার্ক টাইম চলে যায় অফিসার, এটা একটা হইতে পারে। আর আরেকটা জিনিস হয় যে রিমোটটা তখনই কাজ করবে যখন এমপ্লয়ি হচ্ছে যে অফিসকে বা তার হচ্ছে অর্গানাইজেশনকে আর কি নিজের মনে করে কাজ করবে, তার হচ্ছে এখানে কোনো টাইম থাকবে না বা তাকে কোনো মনিটর করা লাগবে না, ওই ক্ষেত্রে রিমোট দেওয়া যেতে পারে। বাট এটা আসলে বাংলাদেশে কাজ করবে না চাইলে এটা, তাই না, মানে বিশেষ করে বাংলাদেশের এমপ্লয়ি থেকে, মানে ইনফ্যাক্ট টাইম ট্র্যাকার হয় না, আর এটা হলো রিমোট। টাইম ট্র্যাকার দিয়ে ওদেরকে ট্র্যাক করা যায় না। সো আরো নতুন নতুন উপায় বের করবে এরা, যে কিভাবে চিটিং করে হচ্ছে কম কাজ করে হলো টাইমটা শুধু পার করা যায়। বাট হচ্ছে এখনকার এমপ্লয়ি বা যারা টিম মেম্বার আছে, বাট এদের মেন্টালিটিটা জেনজি পার করে না এমন আছে কিনা জানি না, মানে আসলে মানে কাজ না করে বাকি সব বেনিফিট নিতে চায়, সে কাজই করবে না, বাকি সবকিছু করবে, সে হচ্ছে ওইটাই তার কাছে মেইন। রিমোট হচ্ছে সুবিধা আছে যারা সিনসিয়ার, যারা হচ্ছে অফিসের প্রতি লয়াল বা একটু মানে লয়াল বলবো না, আমি বলবো যে প্রফেশনালিজমটা মেনটেন করতে পারে, যে হ্যাঁ আমাকে এই কাজের জন্য হায়ার করা হয়েছে, আমাকে পেমেন্ট করা হচ্ছে, স্যালারি দেওয়া হচ্ছে, যে আমার ন্যায্য যতটুকু আমার অফিসকে দেওয়া আমার অতটুকু দিব। ইনফ্যাক্ট ওই অতটুকু দিতেও তাদের কষ্ট, মানে ওদেরকে যে একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে বা এই জিনিসটা যে ফিল করানো, মানে এই ইথিক্স বা এই জিনিসগুলো আসলে কমে যায় রিমোট ওয়ার্কের ক্ষেত্রে হোক বা এই মানে এই হলো বা এই অফিস ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক করেন, এটা বদ ক্ষেত্রে হইতে পারে। বাট এইটা এই জিনিসটা যাদের মধ্যে থাকবে, প্রফেশনালিজম এন্ড হচ্ছে অর্গানাইজেশনের প্রতি একটা লাইক কি বলবো ভালোবাসা বা একটা আন্তরিকতা, তাহলে হচ্ছে রিমোট অবশ্যই কাজ করবে। ওকে, এখানে নিয়ম ভাই আসলে সবকিছুই বলে দিছে, আমার তেমন কিছু বলার নাই। বাট আমি একটা জিনিস অ্যাড করব, আমিও রিমোট ওয়ার্কের পক্ষে না, বাট অনেকে এটা অনেক ভালোভাবে ম্যানেজ করতেছে। লাইক রিমোট করা যায়, রিমোট করলে অনেক ভালো করা যায়, আর অনেক ভালো ভালো ট্যালেন্ট আপনার আন্ডারে কাজ করতে পারবেন। বাট এটা ম্যানেজ করার জন্য আপনার আলাদা করে ম্যানেজার লাগবে। আপনি নিজেই যদি সবাইরে ম্যানেজ করতে যান তাহলে এই জিনিসটা আপনার জন্য পসিবল হবে না। আমি রিমোটটা খুব বেশি একটা লাইক করি না, কারণ এটা খুব দুঃখজনক হলেও সত্য, যখন আমি রিমোট হায়ার করার চেষ্টা করতাম আর কারো প্রজেক্ট দিতাম, তখনই কারো দাদা দাদি নানা নানি মারা যেত। ভাই এটা হাসির কথা না, ভাই আমি জানি, কিন্তু এই জিনিসটা আমি এত ফেস করছি না, এসে থাকতে পারি দাদা দাদি রে মাল্টিপল টাইমস মেরে ফেলছে, এমন হয়েছে। ভাই আমার মানে জিনিসটা খারাপ লাগে, মানে হাসাটা ঠিক না আসলে। তো এই কারণে আমি আসলে রিমোট কাজটা দেওয়াটা বাদ দিয়েছি, যে আমার কাজের মাধ্যমে কেউ জীবন চলে যাক, এই জিনিসটা চাই না। বাট জোকস অ্যাপার্ট, রিমোট ওয়ার্ক আমিও একসময় করছি, আর আমরাও ফ্রিল্যান্সার যারা তারা রিমোটই করি, আমরা যার জন্য কাজ করি রিমোটই করি। তো বিষয়টা হলো কারো যদি ডেডিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে রিমোট ওয়ার্ক করতে পারে, বাট এই ডেডিকেশন লেভেলটা পাওয়াটা খুব টাফ। রিয়েলি নাইস ইনসাইট ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন হচ্ছে, আমি নিজের ক্ষেত্রে ফেস করছি, আমি যখন হচ্ছে রিমোট দিয়ে স্টার্ট করছিলাম, তখন করছি, তখন হচ্ছে ওইভাবে করে হচ্ছে গ্রো করতে পারেনি, এটা আসতেছে যাচ্ছে, কোনো প্ল্যানকে রিটেইন করতে পারেনি বা সাস্টেইন করতে পারেনি। পরে যখন অ্যাকচুয়ালি হচ্ছে অফিস দিয়ে শুরু করলাম, মাত্র 4 জন দিয়ে অফিসে শুরু করছিলাম, মাত্র 6 মাসের মাথায় হচ্ছে দুপুরে টিম বড় হয়ে গেল, হ্যাঁ হচ্ছে সব কিছু গোছানো হয়ে গেল। সো এখন এমন একটা পর্যায়ে আসছে যে হচ্ছে নতুন অফিস নিতে হচ্ছে, ওইখানে হবে না, এই ছোট অফিস ছোট হয়ে গেছে, হবে না। সো জিনিসটা এরকমই যে হচ্ছে যে 10x অ্যাকচুয়ালি অনেস্টলি 10x গ্রো করা পসিবল যদি হচ্ছে অফিস কালচার ঠিক থাকে, প্লাস অফিসটা এরকম থাকে, আর টিমটা যদি অত ফ্রুটফুল হয়। ওকে ভাই, সো এখন লাস্ট এই টপিকে লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে যদি কেউ লং টার্মের চিন্তা করে থাকে, অ্যাকচুয়ালি যে লং টার্ম আমি হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে গ্রো করবো বা সেখানে নাম বানাবো, আমার একটা নেম ক্রিয়েট করবো, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে তার হচ্ছে ফুললি রিমোট থাকা উচিত, নাকি অফিস নিয়ে নেওয়া উচিত, নাকি হাইব্রিড থাকা উচিত, কোনটা বেস্ট হবে? শুরুর ক্ষেত্রে রিমোট হয়তোবা করতে পারেন, যে অনেক সময় পসিবল হয় না যে আপনি ইন হাউসে একটা অফিস দিয়া তারপরে কাউকে এখানে আইনা কাজ করাবেন। এই জিনিসটার থেকে আপনার রিভিশন দেওয়াটা বা একজনকে ভালো করে অনলাইনে বুঝিয়ে নেওয়াটা আপনার জন্য সহজ হয়। তো সেক্ষেত্রে আপনার শুরুর দিনগুলোতে রিমোট
কাউকে দিয়ে কাজ করানো, এই জিনিসটা আমি মনে করি আপনার মানে একটু কষ্টটা কমায় নিয়ে আসতে পারে সেক্ষেত্রে। কিন্তু আপনি যদি গ্রো করতে চান, আপনি যদি গ্রো করতে চান তাহলে ইন হাউসের বিকল্পটা নাই। আরেকটা মেইন বিষয় হচ্ছে সেটা হলো রিমোট যারা কাজ করতেছে, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে রিমোট যদি 4 জন কাজ করে, আপনার 2 জন এক্সট্রা রাখতে হবে, যে কোনো প্রবলেমে যাতে ব্যাকআপ হিসাবে 2টা এডিটর থাকে। এমন যাতে না হয় যে 3 জনের ফুল ওয়ার্কলোড, এখন আপনি কেউ হয়তো বা কোনো কারণে কাজটা না করতে পারলো, যে জিনিসটা হবেই স্বাভাবিক। তো রিমোটের ক্ষেত্রে প্রবলেম হইতেই পারে, অনেক সময় রিয়েল প্রবলেম হবে, অনেক সময় ওরা ফেক প্রবলেম ক্রিয়েট করবে। তো ওই সময় একজন ব্যাকআপ এডিটর হিসাবে রিমোটেই রাখা দরকার, অথবা আপনার ইন হাউসেই এরকম একজন রাখা দরকার যে কোনো সিচুয়েশন সে সামলাইতে পারবে। তো এগুলো এলো আমি মনে করি এই কয়েকটা টিপস অনেক হেল্পফুল এই রিমোট আর হাইব্রিড আর ইন হাউসের যে ডিবেটটা আছে, এই ডিবেটটা সলভ করার জন্য আই গেস এইগুলা হেল্পফুল। নিয়ম ভাই কি এটার সাথে এগ্রি? আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা বলি লাইক ওপেনলি, সেটা হচ্ছে লাইক এখন আমাদের যে আমার যে সেক্টর সেটা একটু ডিফারেন্ট। সো এখানে আমার ট্যালেন্ট পেতে অনেক মানে টাফ হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করব লাইক এখানে ট্যালেন্ট রেডি করবো, এন্ড আমরা হাইব্রিড মেথডে মেইনলি যাওয়ার চেষ্টা করতেছি ইদানিং। হচ্ছে আমরা এখন বাংলাদেশের বাইরেও মেইনলি এখন চিন্তা করতেছি যে যারা হচ্ছে ভালো ট্যালেন্ট আছে, তো যে ইস্তাক ভাই বললো যে রিমোট করাইলে এর চেয়ে আমরা অনেক ভালো ট্যালেন্ট পাবো, অবশ্যই যে হুইচ ইজ ট্রু। কারণ আমার এখানে যে ট্যালেন্ট আছে, আমার ট্যালেন্ট দিয়ে আমার হচ্ছে প্রপারলি আমি কাজ করাতে পারতেছি না। সো ওই ক্ষেত্রে মেইনলি আমরা ইদানিং হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচে যাবো, এবং কি আমরা দেশের বাইরেও যেসব ট্যালেন্ট আছে আমরা মানে ভালো ভালো ট্যালেন্ট গুলো আমরা অনবোর্ড করে আমরা রিমোট হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচে আমরা মেইনলি কাজ করবো। এটার মেইন রিজন হচ্ছে এটাই যে আমি আসলে দেশের ভিতরে প্রপার ট্যালেন্ট পাচ্ছি না, বা ট্যালেন্ট পেলেও ওদেরকে রেডি করতে আমার টাইম মানে যাচ্ছে আর কি। সো এখন এই ট্যালেন্ট পাচ্ছি না, এটার জন্য আমরা আলাদা একটা লাইক কিছু চিন্তা ভাবনা করছি। ওইটা যখন ওইভাবে আমরা ট্যালেন্টটাকে আমরা ফিল্টার আউট করে দিই না অফিসে আর কি করবো। বাট আপাতত আমরা এখন হাইব্রিড অ্যাপ্রোচ দিয়ে আর কি যেতে হচ্ছে লাইক পরিস্থিতির শিকার হয়ে আর কি। আবার আপনার এদিকে একটু কষ্ট কমতেছে, যেমন আপনার আমি কাজ করাইলে যে কষ্টে করাতে পারবো আমি ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান থেকে আরো অনেক কমে করাতে পারবো। আমাদের যে হায়ারিং প্রসেসের যে মেইল আছে ক্যারিয়ার সেন্টার অফ বাইনারি সিজিআই, সো ওইখানে মানে আদার্স দেশের ইমেল করে ইন্ডিয়া, পাকিস্তান ওরা মানে মরে যেতেছে ওয়ান কাইন্ড অফ মানে এত। বাট এতদিন নিতাম না, বাট চিন্তা করতে যে না আমি দেশের লোকজনের জন্য কিছু করি। বাট দেখতেছি যে না দেশের লোকজনের জন্য ভাই কি করবেন, দেশের লোকজন তো সব চাইতে চায় বিদেশ। আর হচ্ছে লাইক দেশের লোক যখন বা মানে কি বলবো মানে বাঙালি একটু অকৃতজ্ঞ টাইপেরই আর কি। সো যতই ভালো করি মানে কোনো মানে পাওয়া যায় না, লাইক দাম পাওয়া যায় না, বা একটা যে কিছু যে বিনিময়ে যে কিছু চাই না, বাট কিছু যে চাবো মানে ওটা চাওয়া তো দূরের কথা, মানে এদেরকে উপকার করলে মনে হয় যে ক্ষতি করতে আসছে, এই টাইপের একটা মেন্টালিটি। সো এই জন্য ভাবতেছি যে না মানে সবকিছু স্মুথ থাক, হাইব্রিড অ্যাপ্রোচ চলে যাই, লোকাল ভালো ট্যালেন্ট পেলে অনবোর্ড হবে, আর না হলে হাইব্রিড অ্যাপ্রোচ, এই আর কি। ওকে ভাই, এখন যদি আমরা একটা টপিকে আসি, আমরা প্রায় শেষের দিকে, সো একটা টপিকে যদি আসি, সেটা হচ্ছে আমরা তো সবাই একটা উদ্দেশ্য নিয়ে বা একটা গোল নিয়ে হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট করছি। সো আপনাদের মনে করেন যে এন্ড গোলটা আপনাদের কাছে কিরকম, যে আপনারা লাইফে এই জিনিসটা অ্যাচিভ করতে পারলে আপনারা নিজেদেরকে সাকসেসফুল মনে করবেন। হ্যাঁ, আমরা জানি যে সাকসেস একটা জার্নি, কোনো নাই, স্টপ নাই, বাট একটা স্টেজ থাকে না, এই স্টেজে যে নিজে একটু রিলিফ পাওয়া যায়, যে মানসিক শান্তি। সো আপনাদের কাছে ওই মানসিক শান্তির জায়গাটা কোন জায়গাটা? একটা টাফ কোশ্চেন, এটা অনেক টাফ কোশ্চেন ভাই। যদি একদম শর্ট বলি তাহলে শর্ট বলাও পসিবল না, এটা একটু ডিসক্রাইব করার বিষয়। সেটা হলো যখন আমি ফাইবারে কাজ শুরু করার জন্য অনেক মানে চেষ্টা করতেছিলাম ক্লায়েন্ট পাওয়ার জন্য, তখন মনে হতো যে ক্লায়েন্ট পাওয়াটাই মনে হয় সর্বোচ্চ গোল। ক্লায়েন্ট পাইলেই লাইফ জিঙ্গেলালা। ক্লায়েন্ট পাইলাম, তারপরে আসলে ক্লায়েন্ট পাওয়ার পরে মনে হলো যে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়াটাই মনে হয় গোল, বা আমার লেভেল 1 লেভেল 2 তে যাওয়াটাই মনে হয় গোল। এটাও পাইলাম। তো এর পরবর্তীতে টপ রেটেড হইলাম। বিষয়টা এরকম, আমার যখন আমি
ওই সময় আমি নিজে এডিট করতাম। তখন আমি চিন্তা করলাম যে আরেকজন এডিটর হায়ার করি। তো এডিটর হায়ার করে দেওয়ার পরে তো এডিটিং এর কাজটা থেকে আমি একটু সরে আসতে পারছি, কিন্তু নতুন একটা আমার কাজ চলে আসে, সেটা হলো গিয়ে মনে করেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এগুলো জিনিস চলে আসছে। যখন প্রজেক্ট ম্যানেজমেন্টটা মনে করেন সেপারেট করে দিতে পারছি, তখন আমার ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা আরো বড় ভাবে চলে আসলো। আমার অফিস ম্যানেজমেন্ট বা হায়ারিং প্রসেস ম্যানেজমেন্ট এগুলো আরো বেশি বড় ভাবে চলে আসলো। তো এর পরবর্তীতে যখন আমি এগুলো জিনিসও আস্তে আস্তে অন্য কাউকে ডেলিগেট করে দিতে পারবো, তখন আবার নতুন জিনিস চলে আসবে। তো এই জিনিসটা আসলে শেষ নাই, আর এই জিনিসটা কখনো স্টপ করার মতো না। বাট এন্ড গোল এইটাই যে কিছু একটা জিনিস বিল্ড করতে চাই বাংলাদেশে, তেমন একটা কোম্পানি বিল্ড করতে চাই যেখানে আমার কারণে, আমার বিজনেসের কারণে অনেকে কাজ করতে পারবে, যাদের চিন্তা ভাবনা যে আমার লাইফের গোলই বিদেশ চলে যাওয়া আমার লাইফের এন্ড গোল, যে জন্ম হয়েছি এখন আমার বিদেশ যেতে হবে, তাদের এই জিনিসটা মানে এই চিন্তা ভাবনাটা আমার ভাইয়া ফেলা, যে দেশে বৈশাও আসলে বিদেশি ডলার, ইউরো, তারপরে যা আছে সব কামানো সম্ভব, জাস্ট রাইট ট্যালেন্ট প্রয়োজন। আমার এই ধারণাটা আসলে ভাইয়া দেওয়ার টার্গেট বা আমার ইচ্ছা। আরেকটা বিষয় হলো গিয়া আমার কারণে যাতে আমার যে জিনিসটা নিয়ে আমি আগাইতেছি, সেই জিনিসটার কারণে জানি আরো 10টা মানুষের অন্তত পক্ষে ফ্যামিলি ভালোভাবে চলতে পারে, আর তারা জানি একটা কিছু করতে পারে লাইফে, তারা যেন বলতে পারে যে আই এম সাকসেসফুল। লাইক তারা জব, সবাই মনে করে যে আসলে বিজনেস করলেই অনেক টাকা কামানো সম্ভব, বিজনেস করলেই লাইফ অনেক বেশি সেটেল হয়ে যায়। আমি বিষয়টা এরকম চাইতেছি না। যারা আমার সাথে কাজ করবে একটা পর্যায়ে, হ্যাঁ অবশ্যই আমার ওই পর্যায়ে আগে যেতে হবে, তবে একটা পর্যায়ে তারা জানে বলতে পারে যে হ্যাঁ আমার একটা বেস্ট ডিসিশন ছিল এই কোম্পানির সাথে চাকরি করা বা এই কোম্পানির সাথে যুক্ত থাকা। এই কোম্পানির সাথে যুক্ত থাকা আসলে একটা বিজনেস করে আমি আসলে যে পেইনটা পেতাম তার থেকে অন্তত পক্ষে এই জব করে আমি ভালো আছি, এই জিনিসটা। কারণ একটা বিজনেস করলে, যেমন আমরা যারা বিজনেস করতেছি, আমরা যারা ফাউন্ডার আছি, আমাদের কোনো অফিস টাইম নাই, আমাদের কোনো অফিস টাইম বলতে কিছু নাই। অন্তত পক্ষে তাদের একটা অফিস টাইম আছে, তারা 10টা থেকে 7টা কাজ করে। হ্যাঁ অনেক সময় আমার যারা আছে, আমার টিম অনেক ছোট, বাট যারাই আছে তারা অনেক ডেডিকেটেড, অনেক ট্রাই করে যখন একটা কোনো কাজ থাকে সেটা শেষ করে যাওয়ার, সেটা চেষ্টা করে না যে সেটা কাজ আছে আমার তো টাইম শেষ, এই জিনিসটা কেউ করে না। তো তারা যেহেতু এই জিনিসটা আমার জন্য করতেছে বা আমার কোম্পানির জন্য করতেছে, তো এই জিনিসটা আলটিমেটলি তাদেরও একটা সময় উপকার হবে, যখন আমি আসলে এইগুলো করার কারণে আমার কোম্পানি গ্রো হইতে পারবে, তখন এই জিনিসগুলো আমি বেনিফিট গুলা তাদের মাঝে শেয়ার করতে চাই। হ্যাঁ আমি মানে এমন না যে কোম্পানির শেয়ার দিয়ে দেবো বা কোম্পানি অর্ধেক দিয়ে দেবো, বিষয়টা এরকম না, কিন্তু তারা যাতে এইগুলো করার কারণে যারা আমার সাথে থাকবে, যারা লয়াল থাকবে অনেক সময় ধরে, বা যারা এই জার্নির মধ্যে দিয়ে যাইতে পারবে, তারা যেন কিছু একটা পায়, তাদের জন্য আমার কিছু একটা করার, এটা হলো আমার এখনকার গোল বা এখনকার চিন্তা ভাবনা, এটা হলো বিষয়। নিয়ম ভাই, what does success look like for me? অনেক লাইক কি বলবো, হার্ট টাচিং। তো আমার যেটা লাইক সাকসেস বলতে যে লাইক সাকসেস ইজ সেলফ এ জার্নি, সো এটা আসলে শুরু আছে শেষ নেই। সাকসেস হচ্ছে এক একজনের পার্সপেক্টিভে এক একটা। তো আমার বাবার পার্সপেক্টিভে সাকসেস একটা, আমার পার্সপেক্টিভে একটা, আশেপাশের প্রতিবেশীর পার্সপেক্টিভে একটা। সো আসলে সাকসেসের কোনো ডেফিনিশন নেই, এটা আসলে ব্যক্তি এন্ড পার্সনের ভেদে আসলে এটা ডিফার করে। সো আমার ক্ষেত্রে যেটা বলবো লাইক নেক্সট মানে আগামী ইয়ার্স গুলোতে যখন আপকামিং হবে, আমার চিন্তা ভাবনা হচ্ছে লাইক আমার যে কোম্পানি বা অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে বাংলাদেশে টপ থাকি। যেমন আমি কেন বলি সেটা হচ্ছে লাইক যেমন ইন্ডিয়া, তারপর চায়না, এরা হচ্ছে জাপান, এরা হচ্ছে লাইক এই গেমের দিক দিয়ে অনেক আগানো। জাপান আগে থেকে আগানো ছিল, বাট চায়না এন্ড বিশেষ করে ইন্ডিয়া রিসেন্টলি এই গেমিং ইন্ডাস্ট্রিটাতে চেষ্টা করতেছে বা অনেক ধরনের গেম ডেভেলপমেন্ট করতেছে। সো দেখা গেল যে ইন্ডিয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, আইডিতে ওরা অনেক অ্যাডভান্স, অনেক আগানো। সো দেখা গেল যে আমি যখন আমার একটা জিনিস মানে খুবই মানে কি বলবো
খারাপ লাগতো প্রিভিয়াসলি যখন আমি বাইরের দেশের কোনো ক্লায়েন্টের কথাবার্তা বলতাম, ওরা শুধু ইন্ডিয়াকে চিনে, বাংলাদেশকে চিনে না। সো ওরা হচ্ছে বাঙালিদেরকে মনে করে যে ইন্ডিয়ার একটা পার্ট, বাট এটা আমাদের সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের সাথে হয়। এটা হয় সবার সাথেই। ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। তো এখন এটা আসলে আমি চাচ্ছি যে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে বা আমি যে কাজ করতেছি এর মাধ্যমে যাতে বাংলাদেশকে বিশ্বের মানুষ চেনে, কারণ ইন্ডিয়া চায়না এত আগানো আছে। আমরা যদি এই সেক্টরটা একদম মোটামুটি খালি, আমরা যদি প্রপার আমাদের যে ম্যান পাওয়ার আছে প্রায় 18-19 কোটি মানুষ আছে, আমরা যদি এখন প্রপার এই ম্যান পাওয়ারটাকে এই ইন্ডাস্ট্রিতে কাজে লাগাইতে পারি, এই জনবলটা জনশক্তিতে রূপান্তরিত হবে। সো আমার টার্গেট ওইটাই যে লাইক দেশের জন্য কিছু করা, দেশের অর্থনীতিতে কিছু অবদান রাখা, এবং কি একদম বাইরের ওয়ার্ল্ডে লাইক বাংলাদেশ যে এরকম একটা সিজি এন্ড মুভি ইন্ডাস্ট্রিতে মানে তারা কিছু করতে পারে জিনিসটা প্রুভ করা। যেমন আমাদের দেশে অনেক বড় বড় মুভিজ ইন্ডিয়াতে চলে যায় কালারিং এর জন্য, কালার গ্রেডিং এর জন্য। সো আমাদের দেশে তো অনেক ভিডিও এডিটর বা হচ্ছে অনেক আর্টিস্ট আছে, কালারিস্ট আছে, হ্যাঁ, কিন্তু এদেরকে ভ্যালু না দিয়ে এইসব জিনিসগুলো চলে যাচ্ছে, পোস্ট প্রোডাকশন চলে যাচ্ছে কালারের জন্য ইন্ডিয়া, বাট শুট কিন্তু বাংলাদেশে হচ্ছে। সো বেসিক একটা কালার গ্রেডিং তো ইন্ডিয়াতে চলে যেতেছে জাস্ট বিকজ অফ ল্যাক অফ কনফিডেন্স, তাতে প্রোডাকশনটা ওয়েস্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে মেইনলি আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে আগে কাজ করতাম, তো ফার্স্টের দিকে আমার অ্যাম্বিশন ছিল মুভি ইন্ডাস্ট্রি বা এই দিক থেকে আগানোর, দেন আমরা স্লোলি ইন্ডাস্ট্রি শিফট হয়েছি, বাট আলটিমেট গোল হচ্ছে আমার সেম, লাইক ওয়ার্ল্ডে হচ্ছে বাংলাদেশের সিজি এন্ড মুভি এইসব ইন্ডাস্ট্রিতে লাইক বাংলাদেশকে ডমিনেট করা, এবং কি ইন্ডিয়া আর চায়না যেভাবে আগায় যেতেছে এদের সাথে একটা কম্পিট করা। বিকজ এরা হচ্ছে লাইক এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি এশিয়াতে একদম খালি লাইক সিজি গেমিং ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি এবং কি প্রপার হচ্ছে ট্রেন করা এই বাংলাদেশি পিপলকে আমরা রেডি করতে পারি, ইন্ডিয়া থেকে আমরা অনেক ভালো করতে পারবো। ইন্ডিয়া হচ্ছে এই সেক্টর এত আগানো, লাইক বাইরের দেশে ইউএস, কানাডা, ওদের যেসব ইউবিসফট, তারপর তারপর বিভিন্ন মুভি যেসব এফএক্স হাউস, সিজি হাউস গুলো আছে, ইন্ডিয়াতে হচ্ছে ওদের হচ্ছে মেইনলি সাব কন্ট্রাক্টে হচ্ছে বা সাব অফিস দেওয়া। কারণ কি, ওরা হচ্ছে ম্যান পাওয়ার এখানে বেশি, কিন্তু হচ্ছে প্রোডাকশন খরচ কম। ওরা ওইখানে যে কাজটা মোটামুটি অনেক বেশিতে লাগতেছে খরচ করতেছে একটা সিজির কাজ করাতে, ইন্ডিয়াতে ওরা অনেক কমে করাতে পারতেছে। এই জন্য হচ্ছে ওরা ইন্ডিয়াতে বিভিন্ন ব্রাঞ্চ বা বিভিন্ন শাখা খুলছে। তো এই যে ব্যাপারটা, সো ওরা ইন্ডিয়াতে কেন করলো, ওরা বাংলাদেশে তো খুলতে পারতো। এখন এখানে হচ্ছে আমাদের ল্যাকিংসটা মেইনলি, এখানে হচ্ছে আমাদের যে প্রপার যে জনবল বা জনশক্তি নাই, যারা আছে এরা বিক্ষিপ্ত ভাবে লাগে ফ্রিল্যান্সিং করতেছে, টুকটাক কাজ করতেছে, বাইরের দেশের কাজ করতেছে। তো যার কারণে চিনতেছে না বা হচ্ছে একটা রিকগনিশন হচ্ছে না। আমার হচ্ছে অ্যাম্বিশন হচ্ছে লাইক বাংলাদেশে লাইক টপ অফ দ্য লাইনে আমাদের হচ্ছে একটা গেমিং থাকবে, লাইক কোম্পানি থাকবে, যে কোম্পানির মাধ্যমে বাংলাদেশের সবাই এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং সবাই হচ্ছে বিশ্বের সবাই আমাদেরকে একটা এক নামে চিনবে। লাইক হ্যাঁ, বাংলাদেশেও হচ্ছে গেম ডেভেলপমেন্ট হয় বা বাংলাদেশে হচ্ছে সিজি ইন্ডাস্ট্রি মুভিতে নিয়ে এগুলোতে কাজ হয়। সো মেইনলি আমার হচ্ছে অ্যাম্বিশন হচ্ছে এইটা, মোটামুটি বড়, লাইক ছোট না আবার হচ্ছে নট অ্যাচিভেবল তাও না, বাট ইটস অ্যাচিভেবল যদি আমি প্রপার একটা টিম বা প্রপার হচ্ছে আমি সাপোর্ট সবার থেকে আর কি পাই। সো এটাই হচ্ছে মেইনলি আমার অ্যাম্বিশন। সো নেক্সট 5-10 বছরের মধ্যে আমি চাচ্ছি যে লাইক বাংলাদেশকে এক নামে সবাই চিনবে, যে দে ক্যান ডু দিস। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যদি ধরেন আজকে কোনো কারণে আমাদের সবকিছু নাই হয়ে গেল, জিরো হয়ে গেল, সো একদম জিরো থেকে যদি আবার স্টার্ট করতে হয়, এখন জিনিসটা ফার্স্ট প্রসেসে আগানোর জন্য, এই ফেজে আসার জন্য আপনারা কিভাবে করবেন? ওকে, ইশতেক ভাই প্লিজ গো। আচ্ছা, এটা যেহেতু সময় খুব কম, তো আমি একদম শর্ট বলবো। সেটা হচ্ছে যদি এমন, আল্লাহ না করুক এমন হোক, বা যদি এরকম কখনো হয়, তখন সর্বপ্রথম আমি আবার শুরু থেকে শুরু করবো। যেগুলো জিনিস আমার আসলে করা উচিত ছিল, যেগুলো জিনিস আমাকে মানে আমার সব চলে গেলে আমার খুব বেশি একটা আফসোস থাকবে না, কারণ আমার নলেজটা যদি আমার থাকে, এই যে এই পর্যন্ত যে নলেজটা আসছে আমার হয়তো বা বিল্ড করতে আর খুব কম সময় লাগবে, যে সময়টা এখন লাগছে তার চেয়ে অনেক বেশি কম সময় লাগবে, এই শুধুমাত্র নলেজটা যদি থাকে। আমি জানি কি আমার জন্য কাজ করছে, কি কাজ করে নাই, কিভাবে কাজ করবে, সেগুলোই শুধুমাত্র ফাইবার না, এছাড়াও আরো অনেক কিছুই আছে যেগুলোর মাধ্যমে আরো অনেক বেশি গ্রো করা যায়। বাট আমি জাস্ট একটা মার্কেট প্লেস চুজ করে নিছি। এছাড়াও আরো অনেক মার্কেট প্লেস চুজ করা যায়, বাট একজন মানুষের পক্ষে সব দিকে
মানে সব নৌকায় পাও দেওয়াটা সম্ভব না। তো এই বিষয়টা হলো বিষয়। তো এটাই যে যদি সব যদি শেষ হয়ে যায় তাহলে আমি জানি আমার যদি নলেজ থাকে, আমার যে নলেজটা এখন আছে, আমার খুব বেশি একটা সময় লাগবে না আল্লাহর রহমতে। নিয়ম ভাই? ওকে, থ্যাঙ্কস ফর দিস অ্যামেজিং কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা লাইক ভালোই লাগলো, বিকজ হচ্ছে আমি আমার যে টিম মেম্বার এমপ্লয়ীদের আছে মাঝে মাঝে কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, লাইক মনে হয় যে টিম বাদ দিয়ে নিজেই কাজ করে একটা মনে হয়। কারণ কি ডিসিপ্লিনের মাঝে মাঝে ওদের মধ্যে অভাব দেখি, বা হচ্ছে ইন টাইম অফিসে আসতেছে না, সো মাঝে মাঝে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়। তো তখন হচ্ছে যে আমার প্রজেক্ট ম্যানেজার থাকে বা ওকে মাঝে মাঝে ঝাড়ি, হ্যাঁ বললাম যে দেখো তোমার ডিসিপ্লিনের মধ্যে না আসলে তো হবে না, তোমাদের একজন যদি মানে টাইমলি আসে অফিসে, আমি একজন নিয়ে কাজ করব, আমি লাগলে আবার হচ্ছে জিরো থেকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে পারবো, আমি লাগলে সবাইকে ফায়ার করে দিব যদি ডিসিপ্লিন কেউ না মানে, কারণ আমি আরো এবিলিটি আছে যে আমি আবার জিরো থেকে আমি স্টার্ট করতে পারবো। সো কোশ্চেনটা এই জন্য ইন্টারেস্টিং লাগছে যে কারণ হচ্ছে আমি যদি আবার জিরো থেকে স্টার্ট করতে চাই আমি অবশ্যই করতে পারবো, এবং কি হচ্ছে বেটার ওয়েতে করবো, আমি যেহেতু এটা বিল্ড করতে পারছি একবার, এটা বারবার এর চেয়ে আরো বেটার জিনিস আমি বিল্ড করতে পারবো। আর এটার মেইন কনফিডেন্স হচ্ছে আমার এই কারণে, কারণ হচ্ছে লাইক আমি এটাকে পুরো একটা লার্নিং প্রসেসের মাধ্যমে, আর সেটা টাইমও বেশি লাগছে, প্লাস সব কিছু যদি আমি এই নলেজটা আমি এখন নেক্সট ভেঞ্চার কাজে লাগাই, এখন যে টাইম লাগছে তার হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ টাইম বা আরো কম সময় এটা পরে ফেলতে পারবো, বিকজ আমার যে এখন এক্সপিরিয়েন্স বা যে নলেজ গুলো গ্যাদার হয়েছে সেটা আমার প্রিভিয়াস সেলফে ছিল না। সাপোজ আমি যদি আমার ইয়ঙ্গার সেলফের কাছে আমি যদি ব্যাক যেতে পারি, তো আমি এই জিনিসটা আমি এখন আমি যে পর্যায়ে আছি আমি এর চেয়ে আরো 10 গুণ সামনে থাকতাম। বিকজ হচ্ছে আমার লাইক ক্লিয়ার গোল ছিল না, বা আমার হচ্ছে যে অ্যাম্বিশনসটা আমার পরে আসছে, বা আমার যে গোলস গুলো ছিল পরে সেট করছি। যেমন কিছু একটা এক্সাম্পল দিই, যেমন ভার্সিটির ব্যাপারটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যেমন বাংলাদেশে যে এডুকেশন সিস্টেমটা আছে এটা হচ্ছে খুবই এতই বাজে যে লাইক একজন হচ্ছে পড়তেছে হচ্ছে এই ফার্মাসি নিয়ে, সে জব করতেছে হলো একটা মার্কেটিং এ, আবার আরেকজন হচ্ছে ওই বিজনেস বিবিএ তে পড়তেছে, ও হচ্ছে করতেছে ওয়েব ডেভেলপিং, আবার মানে আরেকজন করতেছে সিনিয়র পরে ব্যাংকে জব করতেছে, হ্যাঁ সিএসসি নিয়ে পরে ব্যাংকে জব করতেছে, আবার হলো আরেকজন যেমন আমার কাছে যদি আমি সিএসসি নিয়ে পড়াশোনা করছি, আমি ভিডিও এডিটিং এর মোশন গ্রাফিক্সে ঢুকে গেছি। হ্যাঁ মানে এটা হচ্ছে কেন, মানে আমারটা তো প্রিভিয়াসলি ক্লিয়ার করছি যে গেমিং ইন্ডাস্ট্রিতে ঢোকার ইচ্ছা, বাট গেমিং এর কি তেমন কিছু শেখায় নাই, এই জন্য আমি এদিকে ইন্টারেস্ট দেখছি, এদিকে ডাইভার্ট হয়ে গেছি। বাট দ্য পয়েন্ট ইজ লাইক এখানে একাডেমিক যে নলেজ বা যে মানে জ্ঞানটা আমাদের দেওয়া হয়, বাস্তবে বা প্রফেশনাল লাইফে বা মানে এদের বিন্দুমাত্র কোনো কাজে দেন, তাহলে যে একজন একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট 4 বছর যে জীবনের লাইফের যে ওয়েস্ট করলো, এই 4 বছর কে দিবে তাকে? এই 4 বছর আগে যদি সে যদি এজেন্সি বিজনেস বা সে যেটা যেই প্রফেশনে কাজ করবে, সে যদি ওই ব্যাপারে নিয়ে পড়াশোনা করতো বা ওই ব্যাপারে নিয়ে সে একাডেমিক নলেজ থাকতো, সে তার আরো ফার্স্ট তাহলে এই লাইনে আসতে পারতো, বা এই বিজনেসে নামতে পারতো, বা এই প্রফেশনে আসতে পারতো। এখানে আমার একটা কথা আছে ভাই, এখানে একটা বিষয় আছে কি, আপনি যেটা বললেন এখানে আমার একটা বিষয় হলো যে যারা কলেজে ইউনিভার্সিটিতে আছে না, তারা জানেই না যে আসলে তাদের কি করা উচিত। তাদের আসলে কেউ বইলা দেয় না যে আসলে কি কি লাইন, কি কি অপরচুনিটি আছে। ওই সময় আমি যদি এরকম কেউ এই পডকাস্ট শুনে থাকে, তার জন্য অনেক বেশি উপকার হবে। সেটা হলো যদি কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে শুরু হয়ে থাকে, তাহলে যে কোনো বিজনেস বা যে কোনো বিজনেসের সাথে কেউ যদি থাইকা থাকে, তার সাথে একটু হলেও কাজ করা, ভিন্ন ভিন্ন বিজনেস এক্সপ্লোর করা। ওই সময় মানে সাধারণত কলেজ লাইফে বাসা থেকে খুব বেশি প্রেশার দেয় না যে তুই কাজ করিস না কেন, এই প্রেশারটা দেয় না। তো ওই সময় নিজের থেকে উদ্যোগী হইয়া আসলে এক্সপ্লোর করা উচিত। হ্যাঁ, এটা আমি এগ্রি করি, বাট এখানে আবার আরেকটা আমার লাইক ছোট একটা অ্যাডও করবো আমি এখানে। যেমন হচ্ছে কলেজ লাইফে এটা একটা সবচেয়ে বড় প্রবলেম যে আসলে গাইডলাইন দেওয়ার কেউ নাই। সাপোজ হচ্ছে যখন ভার্সিটি থেকে ওরা কোনো সাবজেক্ট চুজ করে বাই করে, নরমালি হচ্ছে আশেপাশের কাছ থেকে যা শুনে যে কোন সাবজেক্টে ভালো, সেই সাবজেক্টে শুনে ভর্তি হয়ে যেতেছে। সো প্রপার গাইডলাইন নাই, প্রপার কোনো ফিউচার প্ল্যানিং নাই, এই সে গ্রাজুয়েশন করে করবে কি তারও কোনো প্ল্যান নাই, বাট ওই সাবজেক্টে সে ভর্তি হয়ে যেতেছে এবং কি সে পড়াশোনা শুরু করে দিতেছে, বাট আলটিমেটলি সে কি করে সে কিন্তু জানে না। সো এই যে একটা ব্যাপার এখানে ল্যাকিংস থেকে যায়।
যে তার কোনো প্রপার গাইডলাইন নাই। সে যদি কোনো বড় ভাই বা কোনো একজন সিনিয়র থেকে একটা প্রপার গাইডলাইন নিয়ে করতো, তাহলে সে প্রপার একটা ক্যারিয়ার পাথ সে চুজ করতে পারতো। এটা একটা এই ব্যাপারটা একটা অনেক ইজি হয়ে গেছে। আপনি যেটা বললেন যে গাইডলাইন, এই ব্যাপারটা এখন বর্তমানে, সরি আমি মাঝে ইন্টারাপ্ট করতেছি, বাট পরে বলে যাব। জাস্ট বিষয় লোকে এই ব্যাপারটা এখন অনেক ইজি হয়ে গেছে, যে প্রপার গাইডলাইন যদি কেউ বলে নাই, তো সে লোকে বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বর্তমানে ইন্টারনেটে, ইউটিউবে এত রিসোর্স আছে, জাস্ট সার্চ করতে জানতে হবে যে আমি এই যে চ্যাট জিপিটিতে যদি কেউ সার্চ করে যে আমি এখন এই স্টুডেন্ট, আমার এখন আসলে কি করা উচিত, আমি চাই যে নেক্সট, এখন ইমিডিয়েট কিছু চাই না, নেক্সট 4 ইয়ারে আমার একটা এক্সপিরিয়েন্স থাকুক, এই জিনিসটা যারা জানবে না তাদের কোনো বড় ভাইও লাগবে না। এখনকার ব্যাপারটা মোটামুটি ইজি, বাট ব্যাক ইন আওয়ার টাইমস ইট ওয়াজ নট দ্যাট। ওই সময় ইজি ছিল না, তখন চ্যাটজিপিটি ছিল না, ক্লড ছিল না, তখন ছিল বাটন ফোন, বা তখন ছিল মাত্র লাইক কি বলবো স্মার্টফোনের রেভলিউশন। ওই সময় হচ্ছে গাইডেন্সের খুবই দরকার ছিল। এখনকার কথা, একজন যার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, সেই হচ্ছে সব নলেজ তার কাছে, সে যা অ্যাচিভ করতে চাইবে সে তাই অ্যাচিভ করতে পারবে। বাট এখন টেকনোলজি আছে, বাট প্রিভিয়াসলি ছিল না। প্রিভিয়াসলি টাইমের কথাই বলতেছি। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি অ্যাড করবো যে লাইক আপনি যেটা বললেন যে লাইক সে এক্সপ্লোর করে, সো প্রপার গাইডলাইন নাই। আমি একটা বলবো, এটা আরেকটা একদিক থেকে একটা লাইক একটা পার্সনকে বিল্ড করার জন্য এটা একটা গুড প্রসেস আমি বলবো। কেননা কারণ হচ্ছে আরেকজনের ডিরেকশনে বা আরেকজনের হচ্ছে পথ দেখানো পথে চলে সে হচ্ছে পরবর্তী সেই প্রফেশন তার ভালো নাও লাগতে পারে। তো ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ লাইফটা হচ্ছে লাইক একটা ক্যারিয়ার পাথ এক্সপ্লোর করার একটা সময়। এই সময় এক্সপ্লোর সে নিজে থেকে করবে, তার যে ব্যাপারটা ভালো লাগবে সে অনুযায়ী সাবজেক্ট চুজ করবে এবং ওই অনুযায়ী সে আগাবে। এটা করলে সে যদি এক্সপ্লোর করে নিজের ক্যারিয়ার নেই, এটা তার জন্য নিজের ডিসিশন নিজে নিলে সবচেয়ে বেস্ট। বাট আমি বলবো কোনো একটা মেন্টরের থেকে টুকটাক হচ্ছে একটু সাজেশনস নিয়ে দেন আগানো, বাস কমপ্লিটলি ব্লাইন্ডলি না গিয়ে। বাট এই যে একটা যে বিভিন্ন ক্যারিয়ার পাথ চুজ করার মাধ্যমে যে একটা এক্সপ্লোর করতেছে, এতে ওর অনেক নলেজ গেইন হবে, এতে ওর অনেক পরিপক্ক হবে এবং প্রপার ম্যাচিওর হবে, প্রপার একটা প্রফেশনাল একটা ছোট জিনিস অ্যাড করে, যেটা হচ্ছে কেউ যদি অ্যাকচুয়ালি হচ্ছে যেই লাইনে জব করতে যান ওই লাইন নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে আমার মনে হয় তার হচ্ছে ভার্সিটির কোনো বড় ভাই যে ওই সাবজেক্ট পড়তেছে তার কাছ থেকে সাজেশন না নিয়ে সে যে লাইনে জব করতে চায় বা যে লাইনে কাজ করতে চায় ওই লাইনের কারো একজনের সাথে কনসালটেন্ট করা উচিত, যে অলরেডি ওই লাইনে কাজ করতেছে তার কাছ থেকে আইডিয়া নেওয়া। এখন যে অ্যাকচুয়ালি ধরেন হচ্ছে কেউ একজন ইঞ্জিনিয়ার যে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ে এই লাইনে জব করতেছে, তো সে অবভিয়াসলি তাকে বলতে পারে এই লাইনে জব করার জন্য তার এই জিনিসগুলো করে এই সেক্টরে এইভাবে আগানো উচিত। সো আমার মনে হয় এটা একটা অ্যাপ্রোচ হবে। যেমনটা নিয়ম ভাই যেখানে বললো যে আসলে অনেক সময় মনে হয় যে এই টিম না রাইখা আমার নিজের একা কাজ করি, বা অনেক সময় রাগ হয়ে যায় টিমের উপরে। তো আবার যখন নতুন শুরু করতে যাব তখন কিভাবে কি করব বা এরকম একটা জিনিস চিন্তা ভাবনা চলে আসে। তো আমি একটা উক্তি শুনছিলাম কিছুদিন আগে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সেটা হলো, একটা পাখি যখন কোনো ডালে বসে তখন যদি ডালটা ভাঙা যায়, সে কিন্তু মানে ওই ডালের ভরসায় সে ওই ডালে বসে না, সে তার পাখার ভরসায় বসে। যদি ঝড় আসে, ডাল ভাঙা যাক বা গাছ উড়ে যাক, সে বসে তার পাখার ভরসায়। তো আমরা ফাউন্ডাররা এমনই, যে আমাদের নিজেদের নলেজ বা আমাদের নিজেদের যে ট্যালেন্ট সেটার উপরে আমরা বিশ্বাস রাখি, সেটার উপরে বিশ্বাস রেখে আমরা এই এজেন্সি শুরু করছি। তো অন্য সবকিছু চলে গেলেও, ডাল ভেঙে গেলেও আমাদের নিজেদের পাখা আছে, আমরা নিজেরা গ্রো করতে পারবো বা নিজেরা করতে পারবো, কখনোই আমরা ঝরে পড়ে যাবো না। রিয়েলি গ্রেট। এটা অ্যাকচুয়ালি সবাই মাথায় রাখা উচিত যে ইউ শুড লাইক বিল্ড ইউর এম্পায়ার বেসড অন ইউর নলেজ, যে হচ্ছে অন্যের উপরে ভর করে এম্পায়ার না করে নিজের নলেজের উপরে ভর করে এম্পায়ার করা উচিত, যাতে এম্পায়ারটা চলে গেলে তুমি আবারও এম্পায়ারটা দাঁড় করে দেবে। ওকে, সো লোকাল ক্লায়েন্ট অর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, হুইচ ওয়ান ডু ইউ প্রিফার? ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। আচ্ছা, দুইজনই একই। ওকে, সো কারণ আমরা শুরু করার জন্য যখন আমি শুরু করছিলাম তখন আমি নিজেও লোকাল ক্লায়েন্টের কাজ করছি, বাট লং টার্মে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করলে তেমন একটা গ্রোথ বা আর্নিংসও ওইরকম দেখা যায় না। সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অলওয়েজ। নিয়ম ভাই?
হ্যাঁ, তো লোকাল ক্লায়েন্টের শুরু কাজ আমিও করছিলাম, বাট ওদের পেমেন্ট একটু ডিলে হয়, প্লাস আদার্স কিছু প্রবলেম থাকে বা পেমেন্ট নিয়ে সমস্যা করে, এই জন্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ইজ বেটার। Really? Alright. So, retainer or project basis? রিটেনার। রিটেনার, অবশ্যই রিটেনার। Reason? রিটেনার বলতে আপনার প্রতিনিয়ত একটা কাজ আসতেছে, আর হঠাৎ করে একটা আসতেছে, আবার 6 মাস পর আসতেছে, তো এটা থেকে রিটেনার প্রতিনিয়ত কাজ আসা ভালো, এটাই। নিয়ম ভাই? রিটেনারই বেটার, কজ হচ্ছে নিউ ক্লায়েন্টে হচ্ছে আবার R&D করতে হয় বা ক্লায়েন্টের মানে কি চায় সেটা জিনিসটা বুঝতে হয়, সো এখানে একটা টাইম ওয়েস্ট হয়ে যায়। সো রিটেনার ক্লায়েন্ট থাকলে ও কি চায় আমরা অলরেডি আগে থেকে জানি, সো কাজও ফাস্ট ডেলিভার করা যায়, প্রোডাকশন টাইম বা কস্টিং কমা যায়। সো রিটেনার ক্লায়েন্ট ইজ Great. বেস্ট অ্যাকচুয়ালি। Hire slow and fire fast. Agree or disagree? এগ্রি। কারণ হায়ার আসলে স্লোই করা উচিত, বুঝে শুনে হায়ার করা উচিত, আর না হলে নিয়ম ভাই প্রথম যেরকম শেয়ার করছিল যে প্রফেশনাল এডিটর আইসা ক্যাপকাট এডিট করতেছে, এরকম হবে। সো বুঝে শুনে স্লোলি হায়ার করা উচিত, এটা আমি প্রিফার করি। নিয়ম ভাই? হ্যাঁ, স্লো হায়ার ইজ বেস্ট, কজ স্লো হায়ার করলে আর কি ট্যালেন্টটাকে প্রপারলি বুঝতে পারা যায় আর কি, যে আসলে কতটুকু সে ক্যাপেবল। আর ফায়ার ফাস্ট তো অবশ্যই, কজ ডিসিপ্লিনারি কোড বা কোড অফ কন্ডাক্ট বা কোড অফ যে কোনো রুলস যদি সে ব্রেক করে তাহলে ইনস্ট্যান্ট ফায়ার করে দেয় বেটার, কজ ওই একজনের জন্য বাকি সবার উপর একটা ইম্প্যাক্ট করবে। সো ইয়া, হায়ার স্লো, ফায়ার ফাস্ট। AI is going to kill future jobs. True or false? ফলস। ফলস। ক্রিয়েটিভ এর জায়গাটা আসলে এআই এত সহজেই রিপ্লেস করতে পারবে না। ক্রিয়েটিভ এর জায়গাটা আসলে হিউম্যান টাচ অবশ্যই লাগবে, আমার যেটা মতামত। কে নিয়ম ভাই? হ্যাঁ, সেম উইথ ইস্তেক ভাই, লাইক এআই যতই অটোমেশন করুক না কেন একজন হিউম্যান টাচ বা একজন হিউম্যান অপারেটর লাগবে। সো ক্লায়েন্টে যতই সময় মানে লাইক কম লাগবে তারা ততই হ্যাপি। সো এআই দিয়ে যদি সব কাজ করে ফেলা যায় তবুও ক্লায়েন্ট হচ্ছে আরেকজন হিউম্যানকে দিবে জিনিসটা প্রপারলি হ্যান্ডেল করার জন্য, সেটা ক্লায়েন্ট নিজেও করতে পারে বা অন্য কাউকে দিতেও পারে। সো অবভিয়াসলি ক্লায়েন্ট এটা নিজে করবে না, বিকজ দ্যাটস হোয়াই হি ইজ এ ক্লায়েন্ট করবে। That's why he's a client. So obviously অন্য কাউকে হায়ার করবে এবং কি তার যে প্রজেক্ট বা কাজ আছে সেটা মানে সব মানে কমপ্লিট করবে আর কি। সো ইয়া, এটাই। Alright. So one tool you can't live without. ওয়ান টুল, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট। Only one. Only one. ওকে, প্রিমিয়ার প্রো। এটা হার্ড টু অ্যান্সার, আমি বলবো আনরিয়েল ইঞ্জিন 5। এটার কোনো না রিজন বলতে হবে, দুইজনের আমরা জানি কিছু। Alright. Okay. Bangladesh can produce world-class creative agencies. Do you agree or not? Yeah, I agree. আই ডোন্ট এগ্রি, কারণ এখনো বাংলাদেশের মানে প্রপার ট্যালেন্টের অভাব আছে। যারা আছে তারা খুব লিমিটেড। সো বাংলাদেশ ক্যান প্রডিউস ওয়ার্ল্ড ক্লাস ক্রিয়েটিভের জন্য আসলে আরো অনেক বেশি ট্যালেন্ট প্রয়োজন। এটাই সবচেয়ে বেশি ট্যালেন্ট বেশি প্রয়োজন। আর এখনো অনেক মানে ওয়ার্ল্ড ক্লাসে যাওয়ার মতো এরকম ট্যালেন্ট এখনো পর্যন্ত বাংলাদেশে নাই, পর্যাপ্ত পরিমাণে আছে বাট পর্যাপ্ত পরিমাণে নাই। নিয়ম ভাই? ওকে, সো এইটা কোশ্চেনটা কিন্তু এমন ছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড ক্লাস এজেন্সি মানে ক্রিয়েট করতে পারে কিনা, বাট আমি বলবো যে সেটা পারবে। কেননা কারণ হচ্ছে প্রপার ট্যালেন্ট নাই বা আমাদের প্রপার ট্যালেন্টের ঘাটতি আছে, ঠিক আছে, বাট প্রপার ট্যালেন্ট কিন্তু রেডি হচ্ছে স্লোলি। সো এটা ডিনাই করার মানে কোনো ওয়ে নাই যে ওয়ার্ল্ড ক্লাস এজেন্সি ক্রিয়েট করতে পারবে না বাংলাদেশ, বাট অবশ্যই পারবে, হয়তো ফিউচার পারবে, বাট ফিউচারে পারবে বা টাইম লাগবে, বাট স্টিল we are not there but we can go there তো and ভাই achieve. এখানে একটা কোশ্চেন, মানে একটা জিনিস আমার একটা টেক আছে, সেখানে হচ্ছে যে বাংলাদেশ স্লোলি বিল্ড করতেছে, কিন্তু এট দ্য সেম টাইম অন্যান্য ওয়ার্ল্ড কিন্তু আরো ফাস্ট গ্রো করতেছে, ফাস্ট যাচ্ছে। সো ওয়ার্ল্ড ক্লাস হইতে হলে আমাদের ওদের সাথে খুব পরে চলতে হবে। সো ওই জিনিসটা তো মোস্ট প্রবাবলি হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত প্রায় 50 বছর পিছিয়ে আছি ভালো দেশের থেকে। তো সেক্ষেত্রে আমরা যদি আরো আগানোর চেষ্টা করি তাও আমরা 50 বছর পিছিয়েই থাকবো, এটা আমার লজিক যেটা। বাট বাংলাদেশের ভালো ট্যালেন্ট যারা, তারা আসলে অনেক বেশি ভালো, আর তারা এত বেশি ভালো যে তারা আর বাংলাদেশে নাই। True. আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। If not this, what would you be doing right now?
যদি আপনারা হচ্ছে এখন এই যেটা করতেছেন এই কাজটা এই প্রফেশনের জন্য না থাকতেন তাহলে কোন প্রফেশনে থাকতেন? আমি আসলে অন্য কোনো প্রফেশনের ব্যাপারে কখনো চিন্তা করি নাই, বাট এখন ভিডিও এডিটর আছি, তখন হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর বা এই রিলেটেড কিছু থাকতাম। আমার কন্টেন্ট এই আমি অন্য কোনো কিছু আমি চিন্তাই করি নাই কখনো, মানে এই কন্টেন্ট এই ভিডিও এডিটিং বা এগুলো ছাড়া আমি কখনো অন্য কোনো, অনেকে আছে অনেকে বিজনেস অন্য বিজনেস করে, বাট আমি এই কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং এগুলো ছাড়া অন্য কিছু কখনো চিন্তা করি। ওকে, সো যদি এটা না হতো তাহলে বেসিক্যালি ইস্তেক ভাই জবলেস থাকতো আজকে। কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, ওকে, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। লাইক এটা আমি যদি এই প্রফেশনে না থাকতাম তাহলে আমি হয়তো আমার লাইক অ্যাক্টিং ক্যারিয়ার দিকে ফোকাস দিতাম আর কি মেইনলি। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। অ্যাক্টিং ক্যারিয়ার বিষয়টা তো একই দাঁড়ায় প্রায়। হ্যাঁ, মানে এই ইন্ডাস্ট্রিতে তো হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে লাইক হচ্ছে অ্যাক্টিং বা আমার অ্যাক্টিং করার প্রতি শখ ছিল, মুভি বা নাটক। ওই মোটামুটি ঘুরে ফিরে আমরা একই ইন্ডাস্ট্রি চিন্তাই করছি। দেন আমিও যখন ভিডিও এডিটিং করতে, মানে আমার চ্যানেলে আপনার পুরান ভিডিও দেখতে নাই করবো, বাট হচ্ছে খুবই এম্বারেসিং। দেখতে না করা মানে কি গাইস আপনারা জানেন। Okay, so last question. So one advice to your younger self. Basically 10-year younger self. Like, don't waste your time with politics. Interesting. নিয়ম ভাই? ওকে, সো আমি হচ্ছে বলবো আমার প্রিভিয়াস সেলফকে যদি আমি বলতে চাই কিছু, সেটা বলবো লাইক যে ফোকাস অন দা লাইক গেমিং স্টাফ, যেটা আমার অ্যাম্বিশনস ছিল। ওই ব্যাপারটা যদি আমি প্রপারলি ফোকাস করতে পারতাম তাহলে আমি এখন যে ক্যারিয়ার পাথ বা যেদিকে আমি ডাইভার্ট হচ্ছি তাহলে আমি ওই পাথটাতে আরো আগে ফার্স্ট ট্র্যাকে যেতে পারতাম আর কি। সো এখন ওই পথটাতে আর কি আমার স্লো আমি পৌঁছাতে পারছি, বাট ওইটা আমার প্রসেসটা আরো ফাস্ট হয়ে যেত। আমি যদি আমার ইয়ঙ্গার সেলফকে যা বলতাম যে লাইক যে গেম ডেভেলপমেন্ট সামনে তুমি করবা, তো তুমি এটা এখন গেম ডেভেলপমেন্টই করো, দেন ওকে আমি অ্যাডভাইসটা মিলিয়ে দিতাম। Really great. So আমাদের rapid fire round শেষ। So it was a great discussion between the of us. Like আপনার থেকে অনেক ইনসাইট জানলাম, ইন্ডাস্ট্রি লিডারদের কাছ থেকে এগুলা জানা আসলে খুবই জোস একটা ব্যাপার, যা সবাই এইভাবে ফ্রিলি শেয়ার করতে চায় না অথবা শেয়ার করার সুযোগ হয় না। কয়জনের সাথে শেয়ার করুন, কিভাবে শেয়ার করুন। ফাইনালি ভিউয়ারদের একটা কথাই বলবো, যারাই দেখতেছেন অ্যাকচুয়ালি আমার মনে হয় এই ভিডিওটা তাদের কাছেই যাবে বা তারা ইন্টারেস্টেড হবে, তারা এই পর্যন্ত দেখবে যারা হচ্ছে অ্যাকচুয়ালি টপিকগুলো ইন্টারেস্টেড। তো যারা দেখতেছেন তাদেরকে একটা কথাই বলবো যে হচ্ছে আজকে আপনি হচ্ছে ইশতিয়াক ভাইয়ের সাকসেস দেখতেছেন ভিডিও এডিটিং এ, আজকে আপনি নিয়ম ভাইয়ের সাকসেস দেখতেছেন ভিএফএক্স ডিজাইনে। সো আপনারা হঠাৎ করে এই জিনিসগুলো সুইচ না করে আপনারা যে নিশে আসেন ওই নিশে এই মানে এদের হচ্ছে এক্সপিরিয়েন্সটা কিভাবে ওই নিশে কাজে লাগায় আপনি গ্রো করতে পারেন এদিকে ফোকাস করবেন। কারণ হচ্ছে আমাদের ফেসবুকে প্রায় সময় দেখা যায় গ্রাফিক্স ডিজাইন শিখে আজকে একটা কোর্স করে হচ্ছে কালকে আপনি $10,000 কামাবেন। এই সব জিনিসের প্রতি অ্যাট্রাক্ট না হয়ে আপনারা যেটা করতেছেন ওইটা থেকে এই ইন্ডাস্ট্রি লিডারদের এক্সপিরিয়েন্সগুলো ওইখানে অ্যাপ্লাই করার ট্রাই করা, যাতে হচ্ছে ওই জায়গায় আপনি সাকসেসফুল হতে পারেন। সো এটা ছিল আমার ফাইনাল টেক। সো হোপফুলি you guys enjoyed this podcast. যেহেতু এটা আমাদের ফার্স্ট পডকাস্ট, অনেক মিস্টেক হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এন্ড হচ্ছে নেক্সট পডকাস্টে কি টপিক নিয়ে আলোচনা করা যায়, কি জানতে চান এগুলো জানাবেন অবভিয়াসলি কমেন্টে। সো আমরা বেস্ট টপিকগুলো নিয়ে ডিসকাস করার ট্রাই করবো নেক্সট পডকাস্টে। আর নেক্সট পডকাস্টটা হচ্ছে অনলাইনে হবে না, অফলাইনে হবে, হোপফুলি আরো বেটার হবে। সো স্টে টিউনড ইনশাআল্লাহ।